ভাইয়া আমরা লাইভে চলে আসছি। হ্যাঁ, শুনতেছি। শুরু করবা? আরো ওয়েট করবা? আসসালামু আলাইকুম, আমি এস এম তামিদ রাফি। স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই লাইভ সেশনটিতে। আমাদের সাথে আজকে আছেন মোহাম্মদ ইরফান হোসেন ভাইয়া। তিনি বর্তমানে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছেন। আমরা দেরি না করে ইরফান ভাইয়ের কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি ভাইয়া। যারা দেখতেছে তোমরা একটু বলো তো আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি? যারা দেখতেছো একটু কমেন্টে বলো। আচ্ছা, অনেকগুলা সালাম আসতেছে দেখছি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, আমি অডিবল কিনা একটু বলো তোমরা। সবাই যদি শুনতে পারো তাহলে আমি স্টার্ট করি। আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছো? সবাই কি অবস্থা? রোজায় ধরছে কাকে আগে? রোজায় ধরে নাই কাউকে? আচ্ছা, আচ্ছা, আমি ইরফান। তোমার সম্পর্কে তো বললো। আহ, আমি এই মুহূর্তে তোমার চিটাগাং থেকে ক্লাস নিচ্ছি। যদিও লিভ ইন ঢাকা, বাট এই মুহূর্তে আমি চিটাগাং থেকে ক্লাস নিচ্ছি, চিটাগাং হালিশহর থেকে। তো তোমরা কে কোথা থেকে ক্লাস করতেছো একটু বলো দেখি। তোমরা একটু বলো কে কোথা থেকে ক্লাস করতেছো দেখি আমি। আহ, জান্নাতুল ফেরদৌস বলতেছে আমার রোজায় ধরছে। আচ্ছা, তামিম হোসেন, আপনি কেমন আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। মিশকাত খান, আমাকে ধরছে। আচ্ছা, ধরছে, সমস্যা নেই। আম্মাউল খালিদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, কে কোথায় ক্লাস করতেছো বলো। আজকে প্রথমে ইন্ট্রোডাকশনের পরে কি হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রির পরে কি হচ্ছে আমাদের এটার নাম কি, একমুখী বহুমুখী বিক্রিয়া। আগে একটু তোমাদের সাথে পরিচিত হয়, কাদেরকে নিয়ে ক্লাস করব। আচ্ছা, ভালো কথা। এই মুহূর্তে 190 জনকে দেখতেছি, তোমরা একটু বেশি বেশি শেয়ার করো, ঠিক আছে?
তোমাদের ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, সবাই চলে আসতে বলো। আমরা একটা অন্যরকম ফ্লেভার দিব তোমাদেরকে ইনশাল্লাহ। তো ফ্লেভারটা পাইতে হলে সবাই একসাথে থাকলে ভালো লাগবে। চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, কুমিল্লা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সিলেট, ঢাকা, ইনানি, কক্সবাজার, রাজশাহী, চট্টগ্রাম থেকে সিটিজি। আচ্ছা, নমস্কার ভাইয়া। হ্যাঁ, তোমাকেও সালাম আলাইকুম। আচ্ছা, এই কি বললা যে নয়েজ আসতেছে নাকি? একটু বলো তো, নয়েজ আসতেছে নাকি? নয়েজ না আসলে শুরু করি আমরা। আচ্ছা, হালকা একটু তাহমিদ নয়েজ রাফি, আসতেছে। নয়েজ আসতেছে না? জি ভাই, হালকা একটু। আচ্ছা, একটু দাঁড়াও, আমার মনে হয় ফ্যানের কারণে নয়েজ আসতেছে না। ফ্যানটা একটু ইয়ে করে দিচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ খাই ফেলছি টাইম, কথাবার্তা বলতে বলতে। লেকচার শিট দিবেন? আচ্ছা, সব বলতেছি, অপেক্ষায় ছিলাম অনেক। নোয়াখালী, যে সমস্যা নেই। এখন তো ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই আশা করি। আহ, তাহলে আমরা স্টার্ট করি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এগুলো সব শেষ। কোথা থেকে আসছি, আপনি কেমন আছেন, এগুলো সব শেষ। এখন আমরা স্টার্ট করি। আচ্ছা, বেসিক্যালি আমরা চ্যাপ্টার 4 পড়বো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে, যে চ্যাপ্টার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো আমি কিভাবে ক্লাসগুলা নিব এবং তোমরা কিভাবে পড়বা সেটার উপর আমি 2-4টা কথা বলবো। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাক্টরি কথাবার্তার পর হচ্ছে আমরা পড়ালেখা যাবো। অ্যান্ড আর আজকের ক্লাসটা খুব বেশি লং হবে না, কারণ আজকের ক্লাসে খুবই অল্প টপিক। সো তোমরা মনোযোগ ধরে রাখার চেষ্টা করো। আর মনোযোগ ধরে রাখার জন্য আমরা একটা পদ্ধতি ফলো করব, সেটা তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ একটু পরে। ওকে, দেখো, তোমরা যে কেমিস্ট্রি পড়ো, আমার ফার্স্ট অফ অল তোমাদের কাছে একটা কোশ্চেন আছে। যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি সেশন আছে কিছুটা, তো আমি ইন্ট্রোডাক্টরি করি। তুমি কেমিস্ট্রি পড়ো, 9-10-এ পড়ে উল্টাই ফেলছো, এখন তোমরা ইন্টারে এসে পড়তেছো কেমিস্ট্রি। আমার কোশ্চেন হচ্ছে তোমাদের কাছে, কেমিস্ট্রি মানে কি বুঝো? কেমিস্ট্রি মানে কি বুঝো দেখি বলো। হোয়াট ইজ কেমিস্ট্রি উইদাউট গুগল? প্লিজ ডোন্ট টেক দ্য হেল্প অফ গুগল। জাস্ট তুমি কি জানো এটা আমাকে বলো, আমি দেখি। আচ্ছা, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝে ভালো মতো শেয়ার করে দাও, ঠিক আছে? আর তোমরা অনেক ফ্রেন্ডরা আছে দেখো এরকম, মানে যারা গ্রামে থাকে বা যাদের ওইরকম ক্লাস করার সুযোগ হয় না, যাদের পাশে প্রাইভেট টিউটর রাখার সুযোগ হয় না, ওদের কাছে বেশি বেশি পৌঁছে দাও সবার আগে। তোমাদের থেকে হয়তো ওদের বেশি জরুরি। আর বলো দেখি, কেমিস্ট্রি বলতে কি বুঝো তোমরা? তোমরা তো খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইয়া বলতেছো, কেমিস্ট্রি মানে। রসায়ন মানে পরিবর্তনের বিজ্ঞান। পেন, রসের বিজ্ঞান, চেঞ্জ অফ এলিমেন্টস, বিক্রিয়া। কেমিস্ট্রি এমন একটি রোগের নাম যা শুধু বাড়ে, আর গার্লফ্রেন্ড হচ্ছে বড় প্যারার নাম কেমিস্ট্রি। আচ্ছা, কেমিস্ট্রি হচ্ছে কঠিন, মাথায় ঢুকে না। আচ্ছা ঠিক আছে, এগুলো তো আমরা মজা করতেছো। অ্যাকচুয়াল তোমরা কেমিস্ট্রি বলতে কি বুঝো এটা বলো।
ঠিক আছে, মজা আমরা করবো, বাট পদার্থের গঠন ধর্ম। আচ্ছা, কেমিস্ট্রি আসলে কি? রসায়নের রস নাই, কেমিস্ট্রি মানে হার্ড, সব ব্যতিক্রম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমার মনে হয় তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জানো না যে কেমিস্ট্রি মানে আসলে কি। দেখো, কেমিস্ট্রিটা আসলে কি? কেমিস্ট্রি হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে হচ্ছে আমরা পদার্থের ভৌত ধর্ম এবং কেমিক্যাল যে পরিবর্তন অর্থাৎ রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ আমরা ইলেকট্রন প্রোটন পর্যায়ে মৌল থেকে যৌগ গঠন, যৌগ যৌগ ভেঙে মৌল মৌল তৈরি হওয়া ইত্যাদি বিষয় হচ্ছে আমরা ফোকাস করি বেসিক্যালি। অ্যান্ড কেমিস্ট্রি হচ্ছে একটা অনেক ভাস্ট একটা ফিল্ড। কেমিস্ট্রি আন্ডারে অনেক কিছু আছে, অনেক কিছু। তোমরা যদি মনে করো যে কেমিস্ট্রিতে পড়বো না ভার্সিটিতে, আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও কেমিস্ট্রি লাগবে, মেডিকেল পড়তে গেলেও কেমিস্ট্রি লাগবে, কেমিস্ট্রি পড়তে গেলেও কেমিস্ট্রি লাগবে। মানে তুমি অলমোস্ট যে শাখাতে যাও না কেন, দুইটা জিনিস তুমি ছাড়তে পারবে না কখনো, একটা হচ্ছে ফিজিক্স, একটা হচ্ছে কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি এটা ভালো মতো বুঝতে হয়, কিন্তু তোমরা যেভাবে কমেন্ট করতেছো কেমিস্ট্রি তোমাদের হৃদয় ভেঙে দিছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, একটা জিনিস মাথায় রাখো, কেমিস্ট্রিকে যদি কেমিস্ট্রির মতো করে না পড়ো তাহলে তো তোমার কেমিস্ট্রিটা কি, কেমিস্ট্রি লাগবে না, প্যারা লাগবে, প্যারা, হৃদয় ভেঙে যাবে। এই যে তোমরা যা যা কমেন্ট করতেছো এখানে সেরকম দেখাবে। আচ্ছা ভাইয়া, সাউন্ড লো, সাউন্ড কি লো নাকি তোমার ইয়া সাউন্ড কমায় রাখছো ফোনে? একটু চেক করো ফোনে বা পিসিতে। আচ্ছা এনিওয়ে, সো আমার কথাটা বুঝার ট্রাই করো। কেমিস্ট্রি এমনভাবে পড়তে হবে যাতে কেমিস্ট্রিটা আমার মজা লাগে, রসায়নের রসটা উপলব্ধি করি। সেজন্য বুঝে পড়ার কোনো বিকল্প নাই। তোমরা কি করো, মুখস্থ করো। তোমরা সুন্দর করে এটা বের করো, বইটা বের করো, ও এটা এটা পরীক্ষা আসবে, এটা এটা আসবে না। আচ্ছা ঠিক আছে, এটা এখন মুখস্থ করা শুরু করি। বুঝতে গেলে টাইম লাগবে, যাচ্ছে মুখস্থ করে রাখি, এটা তাড়াতাড়ি পড়া শেষ করে উঠে যেতে পারবো। বা নির্দিষ্ট কিছু জিনিসগুলো তোমরা পড়ো। তা আমার পড়ানোর স্টাইলটা থেকে সম্পূর্ণ আলাদা। আমার যে স্টুডেন্ট আছে, আমার যারা কোচিং এ ক্লাস করে বা আমার কাছে প্রাইভেট পড়ে, তারা এটা জানে এবং তারা বলে ভাই আপনি খুবই প্যারা দেন। আর প্যারা দিলে ওরা যখন পরীক্ষার নাম্বার নিয়ে আসে, তখন আমি বলি যে প্যারা যে দিছিলাম এটা হচ্ছে সেই পরীক্ষার নাম্বার, হচ্ছে সেটা কথা বলতেছে যে আসলে প্যারাটা তোমার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে। দেখো, তোমাকে পড়তে হবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দাড়ি কমা বাদ দিতে পারবা না, প্রত্যেকটা জিনিস পড়তে হবে, আর প্রত্যেকটা জিনিস অবশ্যই অবশ্যই বুঝে পড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু জিনিস পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে, যেমন জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলো কিছু কিছু মুখস্থ করতে হবে, সংজ্ঞা মুখস্থ করতে হবে, সূত্র মুখস্থ করতে হবে। বাট সূত্র কিভাবে আসছে এটা একটু বুঝে ট্রাই করতে হবে। তোমার পুরা জিনিসটা একদম বেসিক থেকে খেয়ে নিতে হবে। অ্যান্ড আমি ওইসব স্টুডেন্টের কাছে বেশি প্রিয়, মানে আমি আরো যেখানে যেখানে ক্লাস নিয়েছি এসব স্টুডেন্টের কাছে সবচেয়ে বেশি প্রিয় যারা হচ্ছে কিছুটা দুর্বল প্রকৃতির, মানে পিছিয়ে পড়া আর কি তোমাদের ভাষায়, যারা হচ্ছে ভালো মতো বুঝে না যে কোনো কিছু। আচ্ছা, তো অনেকে মানে বুঝতে পারে না, তো মানে কঠিন লাগে, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে, এই টাইপের যারা স্টুডেন্ট, মানে তারা আমার ক্লাসগুলো পছন্দ করে আর কি বেসিক্যালি। তোমরা যারা একটু বেশি ট্যালেন্টেড তারা একটু ধৈর্য সহকারে ক্লাস করবা, ঠিক আছে? আর সবাই আসো একসাথে, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। আচ্ছা এখানে একটা কথা বলি আমি তোমাদেরকে, তোমাদের একটা কথা বলি, পড়ার ফাঁকে ফাঁকে আমরা গ্যাপ দিব। তুমি বলবে ভাইয়া কেন গ্যাপ দিবেন? একটা জিনিস চিন্তা করো, তোমরা কি করো, একটানা 2-3 ঘন্টা পড়ার পরে পড়ালেখা টোটালি মনোযোগটা চলে যায়। আর পড়ালেখার মনোযোগটা চলে যাওয়ার কারণে কি হয়, যেমন ধর একটা 1 ঘন্টার ক্লাস, তোমার 20-22 মিনিট পর থেকে তোমাদের মনোযোগ ছুটতে শুরু করে, তারপরে শেষের দিকে কিছুই বুঝো না, বাসে গিয়ে বলা হয় রে কি পড়েছে কিছু বুঝি নাই, সব নোটও তুলতে ইচ্ছা করে না। একটা কথা মনে রাখবা, একটা থিওরি আছে যেটা 25 মিনিট থিওরি না কি বলা হয়, যে মানুষের ব্রেন একটানা কোনো কাজে 25 মিনিটের মতো মনোযোগ ধরে রাখতে পারে, তারপরে আবার কি হয়, তারপর আবার মনোযোগ ছুটে যায়, সেটা বিরক্ত লাগে। তো আমরা কিভাবে করবো, ধরো আমাদের 1 ঘন্টার ক্লাস, আমরা 25 মিনিট পড়ার পরে, আর মানে 25 মিনিট পর্যন্ত পড়ার পরে আমরা সম্পূর্ণ অন্য টপিকে চলে যাবো। একটা জিনিস চিন্তা করো, তোমরা যারা অনেকে 25 মিনিট এই পদ্ধতিটা ফলো করো, তোমরা কি করো, তোমরা 25 মিনিট
পরে কি করো, বই বন্ধ করো, খাতা বন্ধ করো, বসে তারপরে বন্ধ করে বসে বসে কি করো, পড়ার কথাই চিন্তা করো। এটা করছিলাম বায়োলজিতে, এটা এরকম পড়ছিলাম, কেমিস্ট্রিতে এটা এভাবে পড়ছিলাম, এটা ভুলে যাচ্ছি, হ্যাঁ এটা পরীক্ষা আসলে পারবো না। দেখো, তুমি আসলে কিন্তু ইয়ার থেকে বের হও না, এই জিনিসটা থেকে, এই পড়ালেখাটা থেকে বের হও না। সুতরাং টানা 25 মিনিট ক্লাস করার পরে আমরা কি করব, এই পড়ার লেখা থেকে সম্পূর্ণ বাইরে চলে যাবো। বাইরে কি আমরা 2-3 মিনিট অন্য আলাপ করব। হ্যাঁ, প্রোমোটোরো টেকনিক একজন কমেন্ট করছে, সালমান ফার্সি। আচ্ছা, এরপরে গিয়ে আমরা কি করব, আবার পড়ায় ফেরত আসবো। আবার হচ্ছে 25 মিনিট মতো পড়ার পরে আবার আমরা সম্পূর্ণ অন্য টপিক একদম শিফট সুইচ করব, কেমিস্ট্রি নামে কোনো যে সাবজেক্ট আছে পৃথিবীতে এটা ভুলে যাবো। এভাবে যদি পড়ো তাহলে দেখবে তোমরা মনোযোগে, মানে মনোযোগ ধরে রাখতে পারবা ইনশাল্লাহ। আর এখানে অনেক অনেক অপ্রাসঙ্গিক প্রশ্ন করতেছো, তোমরা একটু কষ্ট করে এখন দুইটা জিনিস নিবা সাথে, একটা খাতা কলম, একটা হচ্ছে বই। সবকিছু তোমাকে খাতা কলমে তুলতে হবে, খাতায় তুলতে হবে, বিষয়টা এমন না। তোমরা অনেক কিছু তোমাদের বইয়ের মধ্যে দাগাই নিবা, ঠিক আছে? অ্যান্ড আমি যতটুকু পড়াবো কষ্ট করে গিয়ে বাসায় একবার পড়বা। তুমি যদি ক্লাসে মনোযোগ দাও, তোমার পড়া 90%-এর মতো হয়ে যাবে, তোমাকে 10% এটা বাসায় পড়ে নিজেকে রেডি করতে হবে। এটা সবচেয়ে সত্যি কথা, ক্লাসে মনোযোগ দিলে তোমার 80 থেকে 90% পড়া শিখা হয়ে যায়। আর যেহেতু আমি ক্লাসে একটা জিনিসও বাদ দিব না বলছি, একটা কানা করিও বাদ দিব না, সুতরাং তোমার কিছুই বাদ যাচ্ছে না ইনশাল্লাহ। সো আমরা স্টার্ট করতেছি তাহলে এখন। আমি স্ক্রিনটা শেয়ার করি, ঠিক আছে? আচ্ছা, আমার স্ক্রিন যদি দেখা যায় আমাকে একটু জানাবেন। আচ্ছা, আমরা শুরু করে দিই। দেখো, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, হাজারি নাগের বই কার বই, সমস্যা নেই, যে কোনো একটা বই নাও। হাজারি নাগ স্যারের বইটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় আর কি, ঠিক আছে? স্ক্রিন দেখা যাচ্ছে নাকি দেখো আমার স্ক্রিন, কেউ বলতেছে না, কেউ বলতেছে হ্যাঁ। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? একটু একটু জানাও আমাকে স্ক্রিন দেখা যাচ্ছে নাকি। 25 মিনিট পড়লে কি পড়া শেষ হবে? না, 25 মিনিট পড়লে পড়া শেষ হবে না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি একটু ক্লিয়ার করো, অনেকে না অনেকে হ্যাঁ বলতেছো, আমি জিনিসটা এখনো বুঝতে পারতেছি না যে আসলে দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না। এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে কে জানি ছিল আমার সাথে, তাহমিদ রাফিনাকে, একটু আসো তো, তুমি কোথায়? আমি কি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমার এখানে তো দেখাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, আমি স্ক্রিনের উপর কেমিস্ট্রি লিখলাম, দেখো তো দেখতে পাচ্ছ নাকি? সে একটু দ্রুত জানাও, কারণ আমরা অনেক লেট করে ফেলছি অলরেডি, সো আমাদের আরো লেট করা উচিত হবে না। কি রে, এখনো দেখা যাচ্ছে না স্ক্রিন? আচ্ছা, কাকে বললাম যে কে আছো এখানে, তাহমিদ রাফি? আসলে কি সমস্যা হয়েছে? স্ক্রিন কেন দেখা যাচ্ছে না?
এখন দেখা যাচ্ছে, তার মানে মনে হয় ইন্টারনেট একটু স্লো। এবার দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ভাইয়া দেখা যায় এখন, হোম ভাইয়া এখন দেখা যাইতেছে, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে স্টার্ট করি আমরা, ঠিক আছে? ওকে, আমরা স্টার্ট করি। আচ্ছা, কেমিস্ট্রি ফার্স্ট অফ চ্যাপ্টার 4 পড়বো আমরা। চ্যাপ্টারটা তোমরা অনেক ভয় পাও, মানে আমি সাইম যে পোস্ট দিছে সেই পোস্টের কমেন্ট টমেন্ট করছি, তোমরা ভয় পাগল হয়ে যেতেছো। আসলে চ্যাপ্টারটা ভয়ের কিছু নেই, তুমি যদি ভালো মতো পড়ো। খাতা, কলম, বই সামনে নাও, খুলে ফেলো। 4.1 পাঠ, রাসায়নিক বিক্রিয়া এবং গ্রিন কেমিস্ট্রি, এটার নাম। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এক বা একাধিক মৌল বা যৌগ পরস্পরের মধ্যে কি করে, একটা মিথস্ক্রিয়া ঘটে, একটা ইন্টার রিয়েকশন ঘটে, এবং রিয়েকশনের ফলে একটা নতুন যৌগ বা কিছু মৌল ক্রিয়েট হয়। ধরো যৌগ ভেঙে মৌল ক্রিয়েট হয়েছে, বা মৌল মিলে যৌগ ক্রিয়েট হয়েছে, দুইটা যৌগ মিলে নতুন একটা যৌগ তৈরি হয়েছে, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কোথায় সম্পাদিত হয়, কোন পর্যায়ে সম্পাদিত হয়, সেটা আমরা সামনে আস্তে আস্তে জানতে পারবো, কিছুটা কিছুটা হালকা হালকা জানতে পারবো। যদিও তোমরা 9-10 মোটামুটি পড়ে আসছো কত টাইপের রাসায়নিক বিক্রিয়া আছে ইত্যাদি, বাট রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত বিভিন্ন যে গাণিতিক হিসাব আছে, যেমন বিক্রিয়ার হার, তারপর হচ্ছে তোমার সাম্যধ্রুবক ইত্যাদি জিনিসগুলো আমরা শিখবো সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। আচ্ছা, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, সেটা এমন না যেটা কোনো সবুজ মানে কেমিস্ট্রির বই, বা শুধু সবুজ জিনিস নিয়ে কেমিস্ট্রি, বা গাছপাতা লতা পাতা নিয়ে প্রাকৃতিক কেমিস্ট্রি, জিনিসটা কিন্তু এরকম না। এসে তোমাদের বুঝতে হবে গ্রিন কেমিস্ট্রি জিনিসটা কিসের সাথে রিলেটেড, পরিবেশের সাথে রিলেটেড। পরিবেশকে আমরা গ্রিনার করতে চাচ্ছি, তোমার পরিবেশ বিজ্ঞানীরা চাচ্ছে পরিবেশটা গ্রিনার হোক, পরিবেশটা সবুজে সবুজে ভরে যাক। তো সবুজে সবুজে ভরে যাওয়ার বিরুদ্ধে যে জিনিসটা হুমকি, সেটা হচ্ছে কেমিস্ট্রি নিজেই। অবাক হচ্ছে? আচ্ছা দেখো, তুমি যদি কীটনাশক ফেলো, তাহলে তোমার কি হচ্ছে? তুমি কীট মেরে ফেলতেছো ভালো ফসল পাওয়ার জন্য, বাট এটা তোমার পরিবেশের বাস্তুসংস্থানের ক্ষতি করতেছে। কথা কি বুঝে গেছে? আল্লাহ তাআলা প্রাকৃতিক ভাবে সৃষ্টি করে দিচ্ছে যে ক্ষেতের মধ্যে যে কীট উৎপন্ন গুলোকে খাওয়ার জন্য ক্ষেতের মধ্যে সাপ, পাখি ইত্যাদি কিন্তু অটোমেটিক আছে। বাট আমরা অধিক ফলাফল পাওয়ার জন্য, বেশি লাভ করার জন্য কি করি, কীটনাশক ছিটাই। সে আমাদের পরিবেশের উপর কি করতেছে, খারাপ প্রভাব ফেলতেছে। অনেক কেমিক্যাল রিয়াকশন আছে, যেমন ধরো তোমার যে গার্মেন্টস কোম্পানি থেকে ডাইং শিল্প, মানে রং শিল্প, তারপরে হচ্ছে তোমার, আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাসে ফোকাস করো, না আজে বাজে কমেন্ট না করে। দেখো, যেসব ডাইং শিল্প আছে, রঙের শিল্প আছে, এগুলাতে কি হয়, এগুলাতে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ উৎপন্ন হয়, যেগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর। তারপরে তোমার দেখো, তোমার যে গার্মেন্ট শিল্পের কথা তো বললাম, তোমার চামড়া শিল্প আছে, তোমার প্লাস্টিক শিল্প আছে, তোমার সিমেন্ট শিল্প আছে, এগুলা থেকে যে পরিমাণ বর্জ্য পদার্থ পরিবেশে নির্গমন করা হয়, এগুলা কি কিন্তু আমাদের সমুদ্রের বাস্তুসংস্থান নষ্ট করে দিচ্ছে। এগুলো যখন জঙ্গলে ফেলা হয়, তোমার জঙ্গলের মাটিগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে, গাছপালা সব মারা যাচ্ছে। অর্থাৎ পৃথিবীটাকে আমরা হত্যা করতেছি। এটার পিছনে দায়ী কি? কেমিস্ট্রি। আসলে কেমিস্ট্রি তুমি কোনো জায়গায় ছাড়তে পারবে না, কেমিস্ট্রি কোনোভাবে তুমি ছাড়তে পারবে না, কেমিস্ট্রি তোমার লাগবে, তোমার বেঁচে থাকলে তোমার কেমিস্ট্রি লাগবে। তো এখন কেমিস্ট্রিকে তাহলে আমরা কি করবো, কেমিস্ট্রিও লাগবে, আবার কেমিস্ট্রি পৃথিবীর ক্ষতি করতেছে, আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি করতেছে, তাহলে আমরা এটাকে কিভাবে রিকভার করব, সেটাকে কিভাবে রিকভার করব, মানে কেমিস্ট্রিকে আমাদের সংশোধন করতে হবে, আমাদের শিল্প উৎপাদনের পদ্ধতিগুলোকে সংশোধন করতে হবে, আমাদের ল্যাবরেটরির পদ্ধতিগুলোকে সংশোধন করতে হবে। সংশোধন করে 12টা নীতিমালা নিয়ে একটা তোমার প্রস্তাব করা হয়েছে, একটা প্রস্তাবনা। সেই প্রস্তাবনাটার নাম হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। তোমরা আমি যেগুলো বলবো যে ক খ, আমি দেখো, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস উল্লেখ করে দিব যে কোন জিনিসটা ক খতে বেশি আছে, কোন জিনিসটা গ ঘতে বেশি আছে, কোনটা এমসিকিউতে আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলে দিব। সুতরাং তোমরা কি করবা, সুন্দর করে সেগুলো বইয়ের মধ্যে দাগায় নিবা, তোমরা একটা লাল কলম, নীল কলম, পেন্সিল বা হাইলাইটার সাথে রাখো। আচ্ছা, গ্রিন কেমিস্ট্রি কাকে বলে, এটা একটা খুব জনপ্রিয় ক নাম্বার প্রশ্ন। গ্রিন কেমিস্ট্রি কাকে বলে আমি বললাম, তোমরা দেখো গ্রিন কেমিস্ট্রির এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে হাজারিন আখতারের বইয়ে, সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি বোল্ড করে দেওয়া আছে। তো তোমরা ওই সংখ্যাটা দাগায় ফেলো। সংখ্যাটা হচ্ছে এরকম, যে বর্তমানে পৃথিবীব্যাপী রসায়নবিদরা বিভিন্ন শিল্পে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে শিল্পক্ষেত্রে ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নততর পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনে সচেষ্ট রয়েছে।
এরূপ রাসায়নিক পদ্ধতিকে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন বলে। যে বইয়ে যেভাবে আছে না কেন, আমি জাস্ট একটু উল্লেখ করছি। গ্রিন কেমিস্ট্রি কাকে বলে এটা তোমরা করে ফেলো, দাগাই ফেলো। আচ্ছা ভাইয়া, সাউন্ড লো হচ্ছে বলতেছে অনেকে, আসলে কি সাউন্ড লো? তোমরা একটু এটা বাড়াই নাও, আমি তো সাউন্ড অনেক বেশি বলে মনে হইতেছে আমার। আচ্ছা ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে গ্রিন কেমিস্ট্রি কাকে বলে? এটা তোমরা তাকায় রাখো। আর আমি কি আশা করি তোমাদেরকে বুঝতে পারছি গ্রিন কেমিস্ট্রিটা কেন দেওয়া হয়েছে। তাহলে গ্রিন কেমিস্ট্রিকে আরো ভালো মতো বুঝতে হলে আমাদের যে 12টা নীতিমালা বলা হয়েছে, যে গ্রিন কেমিস্ট্রির ইয়ার জন্য, বাস্তবায়নের জন্য, সেই নীতিমালাগুলোকে আমরা বিশদভাবে বুঝতে হবে। তোমরা কি করো, জাস্ট 12টা নীতিমালা আছে, এমসিকিউ তে আসবে, শেষ। আচ্ছা 12টা নীতিমালা আছে, এটা এমসিকিউ এর জন্য দেখাও। গ্রিন কেমিস্ট্রির নীতিমালা হচ্ছে 12টা, সুন্দর করে এমসিকিউ এর জন্য দেখাই ফেলো। আচ্ছা, গ্রিন কেমিস্ট্রি 12টা নীতিমালা আমরা একটা একটা করে ভালো মতো পড়া স্টার্ট করি। ফার্স্ট অফ অল দেখো, প্রিভেন্ট ওয়েস্ট, এক নাম্বার হচ্ছে প্রিভেন্ট ওয়েস্ট, বা বর্জ্য পদার্থ রোধ করো। প্রিভেন্ট ওয়েস্ট, শুরুতেই আমি এটা নিয়ে স্টার্ট করছিলাম যে দেখো অনেক বেশি বর্জ্য পদার্থ উৎপন্ন হয়ে যেতেছে সব জায়গায়, যে তুমি বর্জ্য পদার্থ কিভাবে রোধ করবা। গ্রিন কেমিস্ট্রি নিয়ে এটা আলাদা পড়ালেখা আছে, মানুষজন গ্রিন কেমিস্ট্রির উপর পিএইচডিও করে। বাট আমি এখন তোমাকে জাস্ট গ্রিন কেমিস্ট্রিটা শিখাচ্ছি, সুতরাং তুমি মনোযোগ দিয়ে শুনতে থাকো, শিখতে থাকো। আর যে 12টা নীতিমালা আছে, নীতিমালার নামগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে ভালো, মুখস্থ না রাখতে পারলে কোনো সমস্যা নাই। যতটা মুখস্থ রাখতে পারো ততটা ভালো। যেমন ধরো কথা কথা তোমাকে অনুধাবনমূলক প্রশ্ন করা হয়েছে গ্রিন কেমিস্ট্রি কাকে বলে, তাহলে তুমি প্রথমে কিভাবে উত্তর করবে, ভালো মতো শুনে নাও। অনুধাবনমূলক প্রশ্ন তোমাকে প্রশ্ন করা হয়েছে গ্রিন কেমিস্ট্রি কাকে বলে, তাহলে তুমি কিভাবে উত্তর করবে? তুমি গ্রিন কেমিস্ট্রি সংখ্যাটা দিবা। এরপরে গ্রিন কেমিস্ট্রির কয়টা নীতিমালা আছে, 12টা, কেন দেওয়া হয় সেগুলো দিবা। দেওয়ার পরে যে 4-5টা নীতিমালা তোমার মাথায় আসতেছে, দিয়ে ইত্যাদি দিয়ে দিবা। তুমি 2-2 পাবা, নিশ্চিত থাকো, ইনশাল্লাহ নিশ্চিত থাকো। আমি যেভাবে কেমিস্ট্রিতে ফলো করতাম, আমার কলেজে আমার কেমিস্ট্রিতে মার্কস কখনো 45-এর নিচে যেত না, আউট অফ 50, অনেক সময় 48-49 এরকমই থাকতো। আমার কলেজের কেউ আছে নাকি এখানে? হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চট্টগ্রামের কেউ আছো? আচ্ছা, তোমরা বুয়েটের পরীক্ষা দিতে পারবো নাকি তাদের জন্য পাগল হওয়ার কিছু নেই, তোমরা করো। আচ্ছা, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কেউ আছে নাকি জানি না, এটা খুবই নতুন একটা কলেজ, এন্ড আমি জাস্ট পড়ছি আর কি, পড়ার দরকারি ভাবে। আচ্ছা, আমার কথাটা আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করো, আমার কথাটা একটা ভালো মতো বোঝার চেষ্টা করো। গ্রিন কেমিস্ট্রি কাকে বলে, এটা যদি অনুধাবনমূলক প্রশ্ন আসে তাহলে কি উত্তর দিবা, সংখ্যাটা লিখবা, কেন ওই গ্রিন কেমিস্ট্রিটা মানে প্রণয়ন করা হয়েছে বা প্রস্তাব করা হয়েছে এটা এক লাইনে লিখবা। 12টা নীতিমালা আছে, কথাটা বলবা, 4-5টা উদাহরণ দিয়ে ইত্যাদি দিয়ে দিবা, কাছে 2-2। আমি ঠিক যেভাবে নোট করতাম, যেভাবে পড়াতাম, আমি তোমাদের সেভাবে সেভাবে দিচ্ছি। তোমরা সবাই ট্রাই করো, চাই সবাই ভালো রেজাল্ট করো এখানে, ঠিক আছে? যদিও এই জিনিসটা বলা উচিত না, সবাই ভালো রেজাল্ট করলে তাহলে খারাপ রেজাল্ট করবে কে, আর সবাই ভালো রেজাল্ট করলে ভালো রেজাল্টের মন মতো থাকবে না, ঠিক আছে? যাই হোক, দিন শেষে তোমরা অনেকে ফাঁকিবাজি করবে এখানে, তো সমস্যা নেই। আচ্ছা, প্রিভেন্ট ওয়েস্ট, শুরুতে এই কথাটা বলছে, বর্জ্য পদার্থ আমাদেরকে রোধ করতে হবে। কিভাবে? অনেকগুলো পদ্ধতি আছে। তোমার বর্জ্য পদার্থগুলো তোমার নদীতে ফেলতে হবে, কেন? তুমি আরেকটু বেশি টাকা খরচ করলে তুমি বর্জ্য পদার্থগুলো কিন্তু প্রসেস করতে পারবা। ধরো প্রসেস করে সেখান থেকে তুমি সালফার বের করতে পারবা, তুমি কার্বন বের করতে পারবা, প্রসেস করে সেখান থেকে নাইট্রোজেন বের করতে পারবা, যেগুলো তুমি ইউরিয়া বানাতে পারবা, যেগুলো তুমি সালফার সার বানাতে পারবা, যেগুলো দিয়ে তুমি হচ্ছে যে কার্বন গুলো ইউজ করে তুমি হচ্ছে প্লাস্টিক তৈরি করতে পারবা, ফুলারিন তৈরি করতে পারবা। সুতরাং আসলে আমাদের মানে অধিক লাভ করার জন্য, যেহেতু পুঁজিবাদী সমাজ, বেশি লাভ করার জন্য হচ্ছে তোমার পরিবেশের ক্ষতি হোক, মানুষের ক্ষতি হোক, কিছু দেখে না। বাট জিনিসটা প্রিভেন্ট করা খুবই জরুরি। সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। দেখো আমার কথাটা বুঝার চেষ্টা করো, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। ইকোনমি, অ্যাটম, অ্যাটম মানে কি তোমার পরমাণু। সর্বোচ্চ অ্যাটম ইকোনমি এটা হচ্ছে একটা পরিমাপ। তোমার আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যখন এখন একটা শিল্পক্ষেত্রে কোন একটা কেমিক্যাল, বিশেষ করে গ্রিন কেমিস্ট্রি শিল্পক্ষেত্রের জন্য প্রযোজ্য, শিল্পক্ষেত্রে যখন আমরা কোনো কিছু করব, তোমার
তৈরি করব, আমাদের সবসময় নিশ্চিত থাকতে হবে যে আমরা সর্বোচ্চ অ্যাটম ইকোনমিটা নিশ্চিত করতে পারতেছি নাকি। এটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির দ্বিতীয় ধাপ। সর্বোচ্চ অ্যাটম ইকোনমি নিশ্চিত করতে পারতেছি নাকি। সর্বোচ্চ অ্যাটম ইকোনমি জিনিসটা হচ্ছে এমনই যে আমরা যে উৎপাদটা তৈরি করতেছি, আমার যে কাঙ্ক্ষিত উৎপাদ, ধর আমার উৎপাদ হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ধর আমার উৎপাদ হচ্ছে ইথানল, এখানে আমার হাইয়েস্ট সংখ্যক বিক্রিয়ক অণু কাজে লাগাইতে পারতে হবে, এবং হাইয়েস্ট সংখ্যক বিক্রিয়ক অণুকে যে আমি কাজে লাগাইতে পারবো সেটার পরিমাপে হচ্ছে তোমার অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি যত বেশি হবে তত তোমার কি বেশি হবে, ওই জিনিসটা তত বেশি গ্রিনার হবে, তত বেশি সবুজ রসায়নের দৃষ্টিকোণ থেকে জিনিসটা তত বেশি উপরের লেভেলে থাকবে। গ্রিন, এটা তোমার সর্বোচ্চ অ্যাটম ইকোনমিটা এটা কিভাবে নির্ণয় করা হয়, এটা হচ্ছে পার্সেন্টেজ আকারে নির্ণয় করা হয়। অ্যাটম ইকোনমি ইজ ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে ঠিক এরকম, দেখো নিচে হচ্ছে তোমার বইয়ে আছে, তাও আমি সংক্ষেপে লিখতেছি। সব বিক্রিয়ক বা উৎপাদের, তুমি তো বইয়ে আছে, তোমরা একটু সূত্রটা দাগাও, অ্যাটম এ ই পার্সেন্টেজ এভাবে একটা সূত্র আছে, তোমরা দেখো, একটু দাগাও। উৎপাদের মোল সংখ্যা সহ, ঠিক আছে, মোল সংখ্যা সহ সংকেত ভরের সমষ্টি। আচ্ছা, একটা কথা মনে রাখবা, যেগুলা বইয়ে আছে, যেগুলো আমি বলতেছি যে এইভাবে লিখবা, এভাবে খ নাম্বার লিখবে, ক নাম্বার লিখবে, এগুলাই খাতায় তুলো। যেগুলা বইয়ে আছে এগুলা খাতায় তুলে তোমার কলম, কালি, শক্তি, সময়, মাথা কোনোটাই নষ্ট করার কোনো প্রয়োজন নাই। ইফেক্টিভ হওয়া শিখো, কিভাবে ইফেক্টিভলি পড়ালেখা করতে হয়, ঠিক আছে? আমার কথা আশা করি বুঝতে পারছো। পড়ালেখাটা কি ইফেক্টিভ করার ট্রাই করবা। আজারা সবকিছু নিয়ে সবকিছু লিখে টিকে ডিজাইন করো তোমরা অনেকে খাতার মধ্যে, এগুলোর দরকার নেই। আচ্ছা, আর উপরে থাকবে হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল সংখ্যা, যেটা আমি চাচ্ছি আর কি, যে উৎপাদটা আমি চাচ্ছি, ধরো আমি সালফিউরিক অ্যাসিড চাচ্ছি, তাদের মোট মোল সংখ্যা ইন্টু হচ্ছে তোমার সংকেত ভর, আমি ভ লিখলাম মানে সংকেত ভর, ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ আমরা বের করতে যাচ্ছি। তাহলে সর্বোচ্চ অ্যাটম ইকোনমিটা আমাকে নিশ্চিত করতে হবে। অ্যাটম ইকোনমির একটা উদাহরণ দেওয়া আছে বইয়ে, সেই উদাহরণটা আমি যাচ্ছি না, আমি জাস্ট তোমাকে একটা উদাহরণ দিই, জাস্ট মুখে কথাটা শুনে রাখো। ধরো তুমি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতেছো, এখন তুমি তুমি শিল্প ক্ষেত্রে কিন্তু তুমি ল্যাবরেটরিতে যে উৎপাদন করো, ল্যাবরেটরিতে যে বিক্রিয়াগুলো ইউজ করো, ল্যাবরেটরিতে যে পদ্ধতিতে তৈরি করো, শিল্প পদ্ধতি কিন্তু সেমভাবে তৈরি করা হয় না। শিল্প পদ্ধতিতে তোমার চাপ, তাপ, অনেক কিছু অনেকভাবে নিয়ন্ত্রণ করা হয়, যার ফলে তোমার অল্প বিক্রিয়ক দিয়ে অনেক বেশি উৎপাদ পাওয়া যায়, অল্প অল্প টাকা খরচ করে বেশি লাভ পাওয়া আর কি। তো তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, বেশি সংখ্যক বিক্রিয়ক যাতে তোমার অপচয় না হয়, বেশি সংখ্যক বিক্রিয়ক যাতে তোমার কোথায় চলে যায়, সালফিউরিক অ্যাসিড উৎপাদনে চলে যায়। তাহলে এই নিচে হচ্ছে তোমার বিক্রিয়ক এবং উৎপাদের মোট সংখ্যা, সংকেত ভরের সমষ্টিগুলো সব তো দিবা, উপরে হচ্ছে তোমার উৎপাদের মোট মোল সংখ্যা দিতে হবে, কত মোল সালফিউরিক অ্যাসিড তুমি উৎপন্ন করতেছো, ইন্টু সালফিউরিক অ্যাসিডের সংকেত ভর ইন্টু 100। তারপরে যেটা আসবে পার্সেন্টেজটা, সেটা হচ্ছে তোমার অ্যাটম ইকোনমি। ধরো তুমি একটা পদ্ধতি আছে আমার কাছে, এটা হচ্ছে পদ্ধতি নাম্বার 1, তারা আমি তোমাদেরকে দেখাই। ধরো এটা হচ্ছে আমার একটা পদ্ধতি, মেথড 1, একটা হচ্ছে তোমার মেথড 2। এই পদ্ধতিটা হচ্ছে আমি সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতেছি, এই পদ্ধতিটাও আমি হচ্ছে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতেছি। এই পদ্ধতিতে আমার এখন অ্যাটম ইকোনমি আসছে কথার কথা 78%, এই পদ্ধতিতে আমার অ্যাটম ইকোনমি আসছে 52%। দেখি তোমরা কমেন্টে জানাও কোনটা অধিক গ্রিনার, কোন জিনিসটা সবুজ রসায়নের পার্সপেক্টিভ থেকে উপরে আছে, যেটা কোনটা পরিবেশের জন্য অধিক ভালো, দেখি জানাও, আমি দেখি। আমার কথা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি একটু দেখি তোমাদের কি অবস্থা। মেথড ওয়ান, তার মানে তোমরা বুঝতে পারছো মেথড 1 কেন, তাহলে আমার বলা লাগতেছে না, ঠিক আছে? মেথড 1 যেহেতু অ্যাটম ইকোনমি বেশি, মানে তুমি বেসিক সংখ্যক, মানে এটা একটা পার্সেন্টেজটা এমন ভাবে বুঝাচ্ছে যে
এখানে বেশি সংখ্যক উৎপাদ ব্যবহার করা হয়েছে, বেশি সংখ্যক বিক্রিয়ক এখানে কাজে লাগছে, এখানে বেশি সংখ্যক বিক্রিয়ক কাজে লাগে নাই। এখানে 48%-এর মতো কি কাজে লাগে নাই, এখানে অধিক সংখ্যক কাজে লাগছে। সুতরাং মেথড ওয়ানটা কি বেশি উপযুক্ত। এটা তোমার কিন্তু কি করতে হবে, এমসিকিউর জন্য মাথায় রাখতে হবে। যেটার অ্যাটমিক এনার্জি বেশি দেখবা সেটা হচ্ছে অধিকতর পরিবেশ বান্ধব হিসেবে তুমি দাগাবা। বুঝা গেছে আমার কথা? থার্ড হচ্ছে ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। 3 নাম্বারটা হচ্ছে তোমার ন্যূনতম ঝুঁকির পদ্ধতির ব্যবহার। জিনিসটা একটু বুঝতে হবে, কারণ তোমরা একদিন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হবা, তোমরা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার হবা, অনেক বড় বড় জায়গায় চাকরি করবা, তখন তোমরা যদি পরিবেশের ক্ষতি করো তাহলে কেমন নাকি? আচ্ছা দেখো, তোমার কিছু কিছু বিকারক থেকে যেগুলো বিষাক্ত, কিছু কিছু বিকারক থেকে যেগুলো বিষাক্ত না। ধরো একই জিনিস তুমি বিষাক্ত বিক্রিয়ক ব্যবহার করে উৎপন্ন করতে পারতেছ, আবার সেম উৎপাদ তুমি নন টক্সিক অর্থাৎ অবিষাক্ত পদার্থ ব্যবহার করে উৎপন্ন করতে পারতেছো। আমার কথাটা বুঝে ট্রাই করো। সেম উৎপাদ তুমি বিষাক্ত বিক্রিয়ক দিয়েও যেমন উৎপন্ন করতে পারতেছো, অবিষাক্ত বিক্রিয়ক দিয়ে উৎপন্ন করতে পারতেছো। ধরো কথার কথা, তোমার একটা বিক্রিয়া এ প্লাস বি, এটার উৎপাদ হচ্ছে সি, আরেকটা হচ্ছে তোমার এম প্লাস এন, এটার উৎপাদ হচ্ছে সি, দুটোটার উৎপাদ হচ্ছে সি। এখানে সহ উৎপাদ হিসেবে মনে করো ডি, এখানে সহ উৎপাদ হিসেবে মনে করো পি। সহ উৎপাদ, এখন আমার বুঝটা খেয়াল করো, আমার ভালো মতো বোঝার চেষ্টা করো। একই উৎপাদ সি আমি উৎপন্ন করতেছি। একটা পদ্ধতি হচ্ছে এ প্লাস বি, উৎপন্ন হবে সি এবং সাথে সহ উৎপাদ হিসেবে পি। আরেকটা পদ্ধতি হচ্ছে এম প্লাস এন, উৎপন্ন হবে সি, সহ উৎপাদ হিসেবে পি। কোনটা আমি ইউজ করব? এ হচ্ছে বেশি বিষাক্ত, ডি হচ্ছে বেশি বিষাক্ত, এম আর এন কম বিষাক্ত, পি এর কোনো বিষাক্ত অবস্থায় নেই। পি মনে করো পানি, বা পি মনে করো তোমার ধরো অ্যালকোহল। এখানে ধরো এটা সালফার ডাইঅক্সাইড, বিষাক্ত জিনিস। আর কথার কথা ধরো এটা ধরো এটা কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটা বিষাক্ত জিনিস। আর এখানে ধরো এটা জাস্ট নর্মাল দুইটা অ্যাসিড আর ক্ষার, জাস্ট সেম জিনিস উৎপন্ন হয়েছে। তাহলে আমি ন্যূনতম ঝুঁকির পদ্ধতিটা ব্যবহার করতে চাইলে কোনটা ন্যূনতম ঝুঁকির পদ্ধতি হবে? এখানে আমার বিষাক্ত পদার্থ ইউজ করতে হচ্ছে, এই বিষাক্ত পদার্থ উৎপন্ন করতে পরিবেশের ক্ষতি করতেছি। আবার এখানে আরেকটা বিষাক্ত পদার্থ ডি উৎপন্ন হচ্ছে, যেটা আমার পরিবেশের ক্ষতি করতেছে। যদি সেটা সালফার ডাইঅক্সাইডের সাথে সেটা অ্যাসিড বৃষ্টি ঘটানোর জন্য দায়ী। আমার কথা কি বুঝে গেছে? যদি বুঝে যায়, এখানে এই দুইটার উৎপন্ন করতে আমার কোনো পরিবেশকে ক্ষতি করতে হচ্ছে না, প্লাস এই পদ্ধতিতে কোনো পরিবেশের জন্য ক্ষতিকারক কোনো বিষাক্ত পদার্থই নেই। এখন দুইটা শিল্প পদ্ধতির মধ্যে তোমরা কোনটাকে চুজ করবা? এ প্লাস বি ইকুয়াল টু সি, নাকি এম প্লাস এন ইকুয়াল টু সি? অর্থাৎ উপরেরটা না নিচেরটা, দেখি আমাকে জানো। সেকেন্ডটা বেস্ট, এক্স্যাক্টলি। আমার একটা কথা শোনো তোমরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, এসব আরে এগুলা তো টপিক, এগুলা তো হচ্ছে গ্রিন কেমিস্ট্রি টেমিস্ট্রি, এগুলো মুখস্থ করার জিনিস, এগুলা তো বোঝা লাগবে না। বোঝা লাগবে ফিউচারে গেলে বুঝবা কেন বুঝাইছি। আর কেন বুঝবা না তুমি? তোমাকে তো বোঝার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা পড়তে বসে বোরিং ফিল করো কেন? কারণ তোমরা মুখস্থ করো। মুখস্থ পদ্ধতির দিন শেষ, বুঝে পড়ার বাংলাদেশ, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারছো যে এম প্লাস এন এটা হচ্ছে অধিক পরিমাণ ব্যবহার উপযোগী গ্রিন কেমিস্ট্রির আলোকে। আমি একটা উদাহরণ দিই তোমাকে, তোমাদের বই আছে, তোমরা একটু কষ্ট করে বইটা দেখো। এই মুহূর্তে এগুলা লিখে তোমাদের খাতাও নষ্ট করার দরকার নেই, আমাদের টাইম ওয়েস্ট করার দরকার নেই। তোমরা জাস্ট বইয়ে দেখো। একটা পদ্ধতি হচ্ছে তোমার তোমার প্রোপিনল তৈরি করা। প্রোপিনল, যারা যোগাযোগ পড়ছে এটা অলরেডি বুঝো, যোগাযোগ না পড়লে জাস্ট মনে রাখো যে প্রোপিনল। একটা পদ্ধতি আছে যেখানে হচ্ছে তোমার তোমার ক্লোরিনকে কাজে লাগাতে হয়, একটা পদ্ধতি আছে।
আরেকটা পদ্ধতি আছে যেখানে ক্লোরিনকে লাগে না। ক্লোরিন একটা বিষাক্ত পদার্থ, তোমরা কি জানো নাকি? তোমরা তো জানো অবশ্যই, 19 পড়ছো ক্লোরিন একটা বিষাক্ত পদার্থ। ক্লোরিন সিএফসির জন্য দায়ী, ক্লোরিন পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী, ক্লোরিন ফ্রি রেডিকেলের জন্য তোমার কি হয়, ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। তাহলে তুমি একটা পদ্ধতি আছে এখানে ক্লোরিন ইউজ করতে হয়, তোমাদের বইয়ে আছে অলরেডি, হাজির নাকের বই, কবির স্যারের বই, যে কোনো বই আছে। আরেকটা পদ্ধতি আছে এখানে ক্লোরিন ইউজ করতে হয় না। তার মানে কোনটা অধিক উপযোগী গ্রিন কেমিস্ট্রির দৃষ্টিকোণ থেকে আমাকে বলো। ক্লোরিন দিয়ে ডেথ পসিবল কিনা? অবভিয়াসলি ক্লোরিন দিয়ে ডেথ পসিবল। মরে যাওয়ার ট্রাই করিও না আবার। উইদাউট ক্লোরিন, ক্লোরিন ছাড়াটা সেকেন্ড, ক্লোরিন বাদেরটা, এক্স্যাক্টলি তোমরা বুঝতে পারছো এটা কেন লাগবে, এটা কেন বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি আমার ওজোন স্তরের ক্ষয় করতে দিচ্ছি না, আমি পরিবেশকে বিষাক্ত করতে দিচ্ছি না। আর যে প্রশ্ন করছে যে ক্লোরিন দ্বারা ইয়া হয় কিনা, আমি তাকে বলি তোমার যে ক্লোরোফর্ম, যেটা মানুষকে বেহুশ করার জন্য ইউজ করা হয়, এখানে 3টে ক্লোরিন পরমাণু আছে। দেখবা যত বিষাক্ত জিনিস আছে সবগুলোতে ক্লোরিন আছে। তুমি যে ক্লোরিন নিঃশ্বাস নিতে থাকো মরে যাবা কিন্তু, সাবধান। ঠিক আছে, আবার চাকাটাকে খেয়ে ক্লোরিন খাওয়ার ট্রাই করিও না। ঠিক আছে, প্রেমই করবা না, ছেঁকা খাওয়ারই প্রশ্ন আছে না, মনে থাকবে। ঠিক আছে, ডিরেক্ট বিয়ে, যাকে পছন্দ হবে সরাসরি বিয়ে, এটা সেফ, চলে যাওয়ার কোনো ওয়ে নাই। বিয়ে হয়ে গেলে আর চলে যেতে পারবে না। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, ফোর্থ যেটা পয়েন্ট সেটা হচ্ছে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা জিনিসটা বোঝার ট্রাই করো। উপরে যে কথাটা বলছি কথাটা এখানে আবার ঘুরে আসছে, বাট এখানে তোমাকে পরিকল্পনা এমনভাবে করতে হবে ধরো তোমার টক্সিকটা ব্যবহার করা ছাড়া আর কোনো ওয়ে নাই, তোমার টক্সিকটা ব্যবহার করা ছাড়া আর কোনো ওয়ে নাই, তাহলে তুমি কি করবা? আচ্ছা, ধরো তোমার কাছে কথার কথা একটা একটা বিষাক্ত পদার্থ আছে যেটা 50 বছরে পৃথিবীকে ক্ষতি করবে, 50 বছর ধরে। আরেকটা আছে যেটা 100 বছর ধরে পৃথিবীর ক্ষতি করবে। এখন দুইটা পদার্থ দিয়ে হচ্ছে তুমি তোমার উৎপাদটা তৈরি করতে পারতেছো। একটা হচ্ছে 50 বছর পৃথিবীর ক্ষতি করবে, একটা হচ্ছে 100 বছর ধরে পৃথিবীর ক্ষতি করবে। তুমি কোনটা ইউজ করবা? মানে তোমার পরিকল্পনায় কোনটা থাকবে? পঞ্চাশ, 50। ভাই আরো স্পিডে পড়ান, আরো স্পিডে পড়াইলে তুমি হয়তো বুঝবা আরো স্পিডে পড়াইলে, বাট আমি শুরুতে বলছি একটা কথা ক্লাসের শুরুতে, যে আমি ক্লাসগুলো এভাবে নিই যাতে সব লেভেলের স্টুডেন্টরা বুঝতে পারে। ঠিক আছে, অনেকের ব্রেন, তোমার ব্রেন 15 সেকেন্ডে যেটা বুঝতে পারে, অনেকের ব্রেন সেটা বুঝতে 1 মিনিট লাগে। তো তুমি তারটা কেন বুঝতে চাবা না? ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? সবার কথা চিন্তা করে আগাতে হয়। আচ্ছা, তাহলে তোমরা বলতেছো 50-50 আর 50, তার মানে বুঝতে পারছো তোমাদের পরিকল্পনা এমন করতে হবে যাতে কম, পরিবেশের কম ক্ষতি হয়। ক্ষতি করতেই হইতেছে, এটা ছাড়া আর কোনো ওয়ে নাই, তাহলে কম যাতে ক্ষতিটা করতে হয়। এখন আমরা চলে যাই পঞ্চম ইয়াতে, মানে এরপর যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার অত বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি অলরেডি পড়াই দিছি। তোমার নিরাপদ দ্রাবক ব্যবহার, নিরাপদ দ্রাবক ব্যবহার, ইউসেজ আর কি, সরি, নিরাপদ দ্রাবক ব্যবহার। তোমার দ্রাবক জিনিসটা যে লাগে কেমিক্যাল, এটা তোমরা জানো, তোমরা জাস্ট বিক্রিয়া 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 পড়তে থাকো। দেখো, এটা অ্যালকোহল মাধ্যমে বিক্রিয়া করা হয়েছে, এটা জলীয় দ্রবণে বিক্রিয়া করা হয়েছে, এটা জৈব দ্রাবকে বিক্রিয়া করা হয়েছে, এটা অপলার দ্রাবকে বিক্রিয়া করা হয়েছে, এটা তোমরা পাতা দাও না এই কথাটাকে। ঠিক আছে না? তোমরা কথাটা কি করো, উড়াই দাও। আরে আরে এটা কি, দরকার নাই, এটা এটা পরীক্ষা আছে, এটা লাগবে না, বাট এটা তোমাকে বুঝতে হবে।
তুমি একটা ফ্যাক্টরিতে কাজ করবা কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বা ডাইং ইঞ্জিনিয়ার হিসেবে, যে কোনো কিছু, বা কেমিস্ট হিসেবে, বা তুমি ল্যাবে কাজ করবা, গবেষণা করবা। দ্রাবকটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে কোনো তুমি যদি একটা তোমার করা লবণ আর চিনি মিক্স করে রেখে দাও, তাহলে লবণ আর চিনির মধ্যে জীবনে বিক্রিয়া ঘটবে? ওভাবে থেকে যাবে শুকনা শুকনা। পানি মিক্স করলে বিক্রিয়া করার একটা চান্স আছে, নাকি নাই? আমার কথা কি বুঝে গেছে? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, মুজাহিদ ইসলাম 100 বছর এটা ইউজ কেন করবা কেন? কি ইয়া করবা নাকি? পরিবেশের ক্ষতি করতে চাও নাকি? তাড়াতাড়ি মেরে ফেলতে চাও আমাদেরকে? আচ্ছা, যাই হোক না কেন, আমার কথা কি মাথায় ঢুকছে? আমার কথা মাথায় ঢুকছে। দ্রাবকটা কেন লাগে? তুমি লবণ, মরিচ, হলুদ, ধনিয়া পাতা সবকিছু রেখে দাও, মাংসের সাথে রেখে রেখে দাও, বাস ওটা খাও। খাবা? কে খাবা বলো? মাংসের উপর লবণ, মরিচ, হলুদ, ধনিয়া পাতা সবকিছু দিয়ে তুমি জাস্ট ওইভাবে চুলার মধ্যে নেড়ে পাটিতে পরিবেশন করবা। পানি দিবা না, তেল দিবা না। কে কে খাবা দেখি বলো? কে কে খাবা? একটু কমেন্ট দেখি কে কে খাবা। আচ্ছা, আমার কথা কি তোমরা বুঝো নাই? আমাকে ইনভাইট করবা কেন? এই আমি খাবো না, কি বলো? আমি বলছি আমি খাবো। আচ্ছা শুনো, আমার কথাটা বোঝার ট্রাই করো। আমি তারা কি বোঝাতে চাইছি, তুমি যদি পানি আর তেল না দাও তাহলে তোমার রান্নাটা কমপ্লিট হবে? তোমার লবণ, মরিচ, হলুদের মধ্যে যে বিক্রিয়াটা ঘটবে। আচ্ছা, রোজার টাইমে আবার খাবারের কথা বলতেছি, অনেকের কষ্ট হতে পারে, আমি দুঃখিত, আমি নিজেও রোজাদার। তো একটু কন্ট্রোল করি, আর কিছুক্ষণ পরে ইফতার। ধরো কিছু মিক্স পানি আর লবণ, পানি আর তেল দেওয়াই হলো না, তাহলে কি তোমার লবণ মরিচের মধ্যে বিক্রিয়াটা কমপ্লিটলি হবে? তুমি খাবারটা খেয়ে কোনো স্বাদ পাবা? জীবনও না। একইভাবে কোন একটা কেমিক্যাল বিক্রিয়া খাওয়ার জন্য তোমার দ্রাবক প্রয়োজন। তোমরা জিনিসটা খুব বেশি ইগনোর করো, আমি সেই জিনিসগুলোকে আজকে তুলে আনতেছি তোমাদের সামনে। এন্ড আমার কিছু কিছু স্টুডেন্ট যেতে এই জায়গায় বেশি বিরক্ত হয়, ভাইয়া এত কিছু পড়ান কেন? এটা এত কিছু পড়াইলে কিন্তু তোমরা মজা পাবা, তোমরা সবকিছু জানতে পারবা। যেগুলো তোমরা ইগনোর করে, এগুলো তোমাদের জানা দরকার। ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা ইগনোর করে ফেলো। তাহলে তোমার বিক্রিয়া ঘটানোর জন্য একটা দ্রাবক দরকার, অবশ্যই অবশ্যই একটা দ্রাবক দরকার। সেই দ্রাবকটা হতে পারে পানি, হতে পারে অ্যালকোহল, হতে পারে ইথার, হতে পারে অ্যানহাইড্রেট, অ্যানহাইড্রেট হয় না, হতে পারে তোমার অ্যালকোহল ম্যাক্সিমাম টাইমে হয়, ইথার হয়। এগুলো ইথার হচ্ছে অপোলার দ্রাবক, পানি একটা পোলার দ্রাবক। এই দ্রাবকের মধ্যে বিক্রিয়া ঘটাতে হয়, ঠিক আছে? আর যখন আমরা আমরা তো ফার্স্ট সেমিস্টারে কেমিস্ট্রি ল্যাবে অনেক কাজ টাজ করছি আমাদের বুয়েটে। যে কোনো কম্পাউন্ডকে মেপে নিয়ে এসে ওটার একটা দ্রবণ তৈরি করতে হয় আগে, মানে পানিতে মিক্স করতে হয়, তারপরে পানির মধ্যে বিক্রিয়াটা ঘটাতে হয়। তো তুমি যদি এখন ধরো তোমার কাছে, তুমি যখন শিল্পক্ষেত্রে গেছো, তখন তুমি সব জায়গায় পানি ইউজ করতে কোনো কথা নেই। ধরো তোমার কাছে অপশন আছে ইথার, মিথানল, মিথানল খুবই বিষাক্ত পদার্থ, ইথার আছে। ধরো তোমার কাছে অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড একটা তৈলাক্ত পদার্থ, জাস্ট উদাহরণ দিচ্ছি। ধরো একটা অ্যালডিহাইড আছে তোমার কাছে, একটা ইথার আছে, আর ধরো ইয়া আছে তোমার কাছে ইথার, অ্যালকোহল, অ্যালডিহাইড, আর হচ্ছে তোমার অ্যাসিড আছে তোমার কাছে। এই চারটার মধ্যে অ্যাসিড পরিবেশের কোনো ক্ষতি করে না, বা অ্যাসিড কম বিষাক্ত তুলনামূলক। অ্যালকোহল আরো বিষাক্ত, অ্যালডিহাইড আরো বিষাক্ত, ইথার আরো বিষাক্ত। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তুমি তোমার ফ্যাক্টরিতে কোন দ্রাবকটা চুজ করবা গ্রিন কেমিস্ট্রির আলোকে? অ্যাসিড চুজ করবা, এক্স্যাক্টলি। কারণ এটা তোমার পরিবেশকে কম ক্ষতি দিচ্ছে। আর গ্রিন কেমিস্ট্রির মূলনীতি কি? আমি যত বেশি পরিবেশকে গ্রিন রাখতে পারবো, আমি যত বেশি পরিবেশের কম ক্ষতি করতে পারবো, মানে পরিবেশের ক্ষতি করবোই না টোটালি, এটা কিন্তু পসিবল না।
পরিবেশের যত কম ক্ষতি করতে পারবো। 6 নাম্বার পয়েন্ট আমরা পড়ি, পড়ার পর আমরা একটু ব্রেকে যাব, ঠিক আছে? একটু অন্য অন্য দিক থেকে ঘুরে এসে আবার পরে মনোযোগ দিব, কারণ মনোযোগ ব্রেক করতে পারে না হলে এতক্ষণ পড়তে পড়তে। 6 নাম্বার হচ্ছে তোমার বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে বুঝতে হবে। তোমরা এই পয়েন্টটাও তোমরা ইগনোর করে যাবা। শুধু তোমরা না, অনেক, আমি তো কোচিং এ পড়ছি, খুবই কম পড়ছি, আমি আসলে বাসে নিজে নিজে পড়ছি। কোচিং এ হচ্ছে আমি 2 মাস পড়ছিলাম, সেখানেও টিচার ইগনোর করে গেছে। তারপরে তোমার কলেজের টিচাররা ইগনোর করে গেছে, বাসার ভাইয়াও ইগনোর করে গেছে, সবাই ইগনোর করে গেছে। আমরা এটা ইগনোর করবো না। একটা জিনিস বুঝতে হবে তোমাকে, তোমার বিদ্যুৎ উৎপন্ন করতে গ্যাস পোড়াইতে হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় পরিবেশে, তেল পোড়াইতে হয়। তোমার তাপ উৎপন্ন করতে কয়লা পোড়াইতে হয়, তেল পোড়াইতে হয়। তার মানে তুমি যে পরিমাণ তাপ এবং বিদ্যুৎ উৎপন্ন করতেছো, সেটাকে পরিবেশের ক্ষতি ক্রিয়েট করতেছে না, কি করতেছে না? এটা পরিবেশের জন্য ক্ষতি করতেছে না? তুমি যে পরিমাণ তাপ উৎপন্ন করতেছো, সেটা যদি পুরোপুরি কাজে লাগাতে পারো, তার মানে ধরো তুমি 100 কেজি কয়লা পুড়ে যে তাপ উৎপন্ন করছো, তার মধ্যে 40 কেজি কয়লা পোড়ানোর তাপ ইউজ হয়েছে, 60 কেজি কয়লা পোড়ানোর তাপ এটা নষ্ট হয়েছে। তাহলে 60 কেজি কয়লা পোড়ানোর তাপ পরিবেশে কার্বন ডাইঅক্সাইড আকারে, তাপ শক্তি আকারে, বিভিন্ন আকারে মিক্সড আপ হয়ে পরিবেশের কি ক্ষতি করবে নাকি করবে না? অবশ্যই পরিবেশের ক্ষতি করবে। তো তুমি যদি এমন ভাবে তোমার দক্ষতাটাকে পরিকল্পনাটাকে এমন ভাবে শক্তভাবে করতে পারো যে তুমি ধরো 100 কেজি কয়লা পোড়াইছো তাপ উৎপাদনের জন্য তোমার ওই তোমার ওই ফ্যাক্টরিতে, এবং 100 কেজি কয়লা পোড়াইছো বিদ্যুৎ উৎপাদনের জন্য। এখন তোমার কাছে দুইটা প্ল্যান আছে। দেখো, দুইটা প্ল্যান। এই 200 কেজি কয়লার মধ্যে একটা প্ল্যান তুমি যদি ইউজ করো, তাহলে তোমার ধরো 120 কেজি কয়লার পোড়ানোর সমপরিমাণ বিদ্যুৎ শক্তি এবং তাপ শক্তি ব্যয় হবে তোমার উৎপাদ তৈরিতে, বাকিটা নষ্ট হবে। আরেকটা প্ল্যান আছে, সেটাতে তোমার 195 কেজি কয়লা পোড়ানোর সমতুল্য বিদ্যুৎ শক্তি এবং তাপ শক্তি ব্যয় হবে, বাকিটা নষ্ট হবে। তুমি এই দুটার মধ্যে কোনটাকে চুজ করবা? কমেন্টে জানাও। এক্স্যাক্টলি, তোমরা 195 কেজি যেটাতে ইউজ করা যাবে তোমরা সেটাকে চুজ করবা। কেন? কারণ দেখো, তোমার এলাকায় তোমার সাপ্লাই দিতে হবে কথার কথা। তুমি ধরো একটা উৎপাদন করো, একটা একটা খাবার উৎপাদন করো, এটা তোমার বিদ্যুৎ শক্তি তাপ শক্তি লাগে। তোমার এলাকায় তোমার সাপ্লাই দিতে হবে হচ্ছে 5000 কেজি প্রতি মাসে। তাহলে তুমি যদি অল্প তাপ, অল্প বিদ্যুৎ শক্তি ব্যয় করে 195 এর ভিতরে যদি তুমি 5000 কেজি উৎপন্ন করে ফেলতে পারো, তাহলে তোমার কাজ শেষে গেছে, তাহলে তুমি পরিবেশের ক্ষতি করতেছো না। যেটা তুমি 120 কেজি, তাহলে তোমার 5000 কেজি উৎপন্ন হয়নি, 120 কেজি খরচ করে তুমি 3000 কেজি উৎপন্ন করতে পারছো, বা 3500 কেজি উৎপন্ন করতে পারছো। তাহলে আরো 1500 কেজি উৎপন্ন করার জন্য তোমাকে আরো মনে করে 200 কেজি পুরাইতে হবে, যার মধ্যে থেকে আবার 80 কেজি নষ্ট হবে, 80 কেজি কয়লা নষ্ট হবে, 120 কেজিটা কাজে লাগবে। তাহলে দ্বিতীয়টা অবশ্যই ভালো পরিবেশের জন্য। আচ্ছা, আরেকটা পয়েন্ট করি, তারপর আমরা যাচ্ছি অন্য কথায়। আরেকটা পয়েন্ট করি, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার। যে পয়েন্টগুলো পড়াচ্ছি গুলো পরীক্ষায় যে খুব আসবে এরকম না, ওটা তোমাদের জানা খুবই জরুরি। নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, আমার কথাটা বুঝে ট্রাই করো। তুমি ধরো পেট্রোলিয়াম আছে না আমাদের, পেট্রোলিয়াম জেলি না, আবার যেটা আমরা মাখি ঠোঁটে বা গায়ে। আমি বলতেছি পেট্রোলিয়াম যেটা মাটির নিচ থেকে পাওয়া যায়। পেট্রোলিয়াম থেকে আমরা কি উৎপন্ন করি? প্লাস্টিক উৎপন্ন করি, পলিথিন উৎপন্ন করি। আচ্ছা, তুমি যদি পেট্রোলিয়াম কেমন ভাবে ইউজ করতে পারো, তুমি প্লাস্টিক পলিথিন গুলা ফেলে দেওয়ার পরে রিসাইকেল করে আবার ফেরত আনতে পারবা। আমার কথা কি বুঝে গেছে? এমন তোমার কাঁচামাল যেটা রিসাইকেল করা যাবে, নবায়নযোগ্য, রিসাইকেল করা যাবে, সেটা তুমি যদি ব্যবহার করো, তাহলে সেটা পরিবেশের জন্য অধিক উপকারী হবে না? যেমন ধরো, আমি তো সৌদি আরবে গেছিলাম 2019 সালের মার্চ মাসে। এখানে ছিলাম, মক্কা, মদিনা, তাইফ 3টে শহরে গেছি।
হ্যাঁ, তো জেদ্দাতে বেশিক্ষণ থাকিনি, বাট এই তিনটে শহরের জিনিসটা আমি দেখছি। তোমার রাস্তায় একটা প্লাস্টিকের, ধরো চকলেট খেয়ে বা ক্যান্ডি খেয়ে একটা প্যাকেট ফেলছো, এটাও নাই, কিছু নাই রাস্তায়। প্রত্যেকটা প্লাস্টিক প্লাস্টিক ফেলার আলাদা এতে জমা হচ্ছে, মানে ডাস্টবিন থেকে এগুলাকে আলাদা করে নেওয়া হচ্ছে, প্লাস্টিক গুলাকে বড় বড় গাড়ি এসে এগুলো সব নিয়ে যাচ্ছে। এগুলো কি করবে? এগুলো না একেবারে রিসাইকেল করবে, রিসাইকেল করে আবার নিয়ে আসবে। কিন্তু আমাদের দেশে কি করি? রিসাইকেল করে, দেখো রিসাইকেল করে ওগুলা আবার ওয়ান টাইম গ্লাস হিসেবে জমজমের পানি খাওয়ার জন্য রাখবে, আবার মনে করো ওয়ান টাইম প্লেট হিসেবে বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ হবে, এগুলো আবার জুসের বোতল হিসেবে ইউজ হবে, সেগুলো আবার তোমার ক্যান্ডির প্যাকেট হিসেবে ইউজ হবে। বাট আমাদের দেশে কি করো বলো? চিপস একটা কিনছো দোকান থেকে, খুলছো, খাইছো, ফেলাই দিছো, না ঠিক এটা না? জুসের বোতল খুলছো, খাইছো, মুচড়াইছো, কোথায় ফেলছো? জানালা দিয়ে ফেলে দিছো, একটা টাক আঙ্কেল যাচ্ছিল, ওনার মাথায় গিয়ে পড়ছে। এটা করো না তোমরা? বলো, এটা সবাই তো করো। হুম, কি? এগুলো এমসিকিউ তে আসবে মানে? আচ্ছা, আবু সাদাত সাইম, আমার বন্ধু সাইম কমেন্ট করছে, মাশাআল্লাহ। আচ্ছা, সাইম সম্পর্কে বলি কিছু। আচ্ছা, আগে আমার পড়া শেষ করি, তারপরে বলতেছি সাইম সম্পর্কে। ইয়া, তোমার আমার কথাটাকে বুঝে গেছে? আমাদের দেশে এমন কিছু থাকা আছে যেটা নবায়নযোগ্য কাঁচামাল হিসেবে আমরা পুনরায় ইউজ করতে পারবো। যেমন তোমরা যদি অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটা পড়ো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়টা, ওখানে দেখবা তোমরা লাস্টের দিকে কিছু অংশ আছে যেখানে রিসাইকেল কিভাবে করতে, এগুলো সম্পর্কে দেওয়া আছে ছোটখাটো ভাবে। যখন সিমেন্ট যখন উৎপন্ন করা হয় তখন পুরানো সিমেন্ট দেওয়া হয়, যখন কাঁচ উৎপাদন করা হয় পুরানো কাঁচ দেওয়া হয়। অর্থাৎ কাঁচামালের মধ্যে নবায়নযোগ্য জিনিস বেশি ব্যবহার করা হয়। এখন ধরো তোমাকে আরেকটা প্রশ্ন করি আমি, তুমি প্লাস্টিক উৎপাদন কারখানায়, একটা তোমার কাছে একটা বই আছে যে তুমি প্রতিদিন নতুন প্লাস্টিক উৎপন্ন করবা, পুরানো প্লাস্টিক যেখানে যার নামে যাক, তোমার জানার কিছু দরকার নেই। আরেকটা হচ্ছে তোমার কোম্পানির প্লাস্টিক, তুমি আবার গ্রাহকদের থেকে বুঝে নিবা যে তোমাকে জুসের বোতল দিয়েছি, বোতল ফেরত দাও। জুস খাইছো, তোমার জুসের বোতল বেশি নেই তোমার কাছে, জুস বেচছি, বোতল দিয়ে দাও। তোমার সব প্রত্যেকটা জিনিস, তোমার কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্ট, প্লাস্টিকের প্রোডাক্ট, প্লাস্টিক যে প্রোডাক্ট বিক্রি করার জন্য যে প্লাস্টিক পাত্রগুলো ইউজ করছে, এগুলো তুমি নিয়ে এসে কি করছো? তুমি আবার তোমার কোম্পানিতে নিয়ে আসছো, তোমার ফ্যাক্টরিতে যেখানে প্লাস্টিকের কোটাগুলো উৎপন্ন করা হয় সেখানে তুমি এগুলো 20% 30% হারে আবার ইউজ করতেছো। তাহলে সেকেন্ড পদ্ধতিটা কি বেশি অ্যাপ্লিকেবল গ্রিন কেমিস্ট্রির দিক থেকে, নাকি প্রথম পদ্ধতিটা? এক্স্যাক্টলি। তার মানে তোমরা বুঝে গেছো যে গ্রিন কেমিস্ট্রি আসলে মূল উদ্দেশ্য কি। ভালোই লাগছে। ওকে, তাহলে আমরা অনেকক্ষণ পড়ালেখা করে ফেলছি। আজকে বলছিলাম যে অনেক কম পড়াবো, বাট আসলে আমি কম পড়াতে পারি না, সত্যি কথা। আমি ওদের কথা মনে করি, জানো। আমার আমার স্টুডেন্ট অনেকে আছে এরকম, তোমার আমার সাথে একই হলে থাকে, বুয়েটে একজন আছে, তারপরে তোমার চুয়েটে আছে কয়েকজন, ঢাকা ভার্সিটিতে আছে। ওরা আগে কিরকম ছিল জানো? ওদের মধ্যে দুই একজন ছিল, ওর অবশ্যই ট্যালেন্ট ছিল, বাট দুই একজন ছিল এমন যাদের অনেক টাইম লাগতো বুঝতে, ওদেরকে অনেক ভাবে বুঝানো লাগতো, অনেক উদাহরণ দেওয়া লাগতো। তো ওরা এখন এসে বুঝতে পারে যে ভাইয়া তখন আপনার ক্লাসে বিরক্ত হতাম, আপনি এত 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 কথা বলেন কেন, আপনি সহজে তাড়াতাড়ি পরে বলতে পারেন না পরীক্ষা কি আসবে না আসবে। But ওরা বলছে এখন বুঝতে পারি যে ডিটেল পড়ার কারণে জিনিসগুলো মাথায় সেভ হয়ে গেছে, পরীক্ষার হলে গেলে শুধু মনে পড়তো যে এটা উদাহরণ ছাড়া এটা আরেকটা উদাহরণ আছে, উদাহরণ দিয়ে দিয়ে মিলাই ফেলতাম যে জিনিসটা আসলে কি হবে। এবং অনুধাবনমূলক প্রশ্ন, সরি, গ এবং ঘ নাম্বার প্রশ্ন উত্তর করার জন্য কিন্তু উদাহরণগুলো মনে রাখা খুবই জরুরি। তুমি যদি মেইন থিম ভুলে যাও, তুমি উদাহরণ দিয়ে জিনিসটাকে আবার রিকল করতে পারবা তোমার ব্রেনে, যেটা আমি নিজে ইউজ করতাম। ওকে, তাহলে আমরা এখন একটু একটু 2 মিনিট অন্য আলোচনায়, যে আমরা অনেকক্ষণ পরে ফেলছি, আমরা প্রায় 40 মিনিট মতো পড়ালেখা করে ফেলছি। কথা ছিল 25 মিনিট পরে একটু ব্রেক নিব। ওকে, সাইম, সাইম সম্পর্কে বলি। আমাদের সাইম ভাইয়া আমার খুব ভালো ফ্রেন্ড, অ্যান্ড খুবই ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। বুয়েটায় আসার মোটামুটি 2-3-4 মাস আগে থেকে আমাদের কথাবার্তা তো পরিচয়, আমরা আড্ডা আড্ডা দিয়ে একসাথে অনেক। ঠিক আছে, তোমার ভাইয়া নামাজ কালামও পরে, সব দিক দিয়ে জোস। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে,
তোমার ভাইয়া আছে ট্রিট দিব বলে বলে ট্রিট দেয় না, ঠিক আছে, যদি আমিও দিই না, তো তোমার ভাইয়ার থেকে ট্রিট নিবা বেশি বেশি করে, ঠিক জি আছে? ভাই, ট্রিট দেয় না। হ্যাঁ, বেশি বেশি করে ট্রিট নিবা, কথা বুঝছো? শুধু বলে যে ট্রিট দিব তারপরে দেয় না। আচ্ছা ঠিক আছে, এনিওয়ে, আরেকটা কথা বলি, পড়ালেখার বাইরে চলে যায় টোটালি, মাথাটা আমরা ফ্রেশ করি। আমি যেখানে স্টুডেন্ট পড়াই, স্টুডেন্টদের মাঝে আমার একটা ভালো একটা প্র্যাকটিস আছে, সেজন্য স্টুডেন্টদেরকে বই গিফট করি, গণহারে না, সবাইকে না। আমি একটা টার্গেট দিই যে নিয়মিত ক্লাস করতে হবে, বা 6টা পরীক্ষা নিব, 6টা পরীক্ষায় যে হাইয়েস্ট নাম্বার পাবে ব্যাচের মধ্যে তাকে দিব, বা এরকম এরকম বিভিন্ন আমি দিই, টার্গেট দিই, ওদেরকে টার্গেটগুলো ফিল আপ করতে দিই। তো তোমাদের সাথে তো আশা করি এরকম আমার সম্ভব না, তাও আমি দেখি কমেন্টে যাদেরকে দেখবো নিয়মিত ক্লাস ক্লাস করো, যদি আমার ইচ্ছা হয় দু একজনকে হয়তো গিফট টিফট দিতেও পারি, ঠিক আছে? অ্যান্ড ভাইয়া খালি বিয়ে বিয়ে করে, অবশ্যই বিয়ে বিয়ে করবে না তো কি করবে, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করবে নাকি? হ্যাঁ, পাগল নাকি তোমরা? গার্লফ্রেন্ড হচ্ছে প্যারা, আর বিয়ে হচ্ছে ভালো। গার্লফ্রেন্ড হচ্ছে হারাম, বিয়ে হচ্ছে হালাল। গার্লফ্রেন্ড চলে যাওয়ার সম্ভাবনা থাকে, বউ চলে যাওয়ার সম্ভাবনা থাকে না, ঠিক আছে? সো আরো অনেক পার্থক্য ক্রিয়েট করতে পারি চাইলে। তো বিয়ে বিয়ে করা ভালো, অতিরিক্ত করা ভালো না, তোমাদের জন্য বিশেষ করে। এখন পড়ালেখা করো, পরে। আচ্ছা ঠিক আছে, আমাদের মনে হয় কথাবার্তা বলা শেষ, তোমাদের আর তো কিছু বলার নাই। শুধু বউ বউ করে বেচারা, আচ্ছা সমস্যা নেই, তোমাদের ভাইয়াকে বিয়ে করা দিব ইনশাল্লাহ, চিন্তা করিও না, ঠিক আছে? 4টা করে দিব একসাথে, তারপরে বউরা ঝগড়া করবে, আর আমরা দেখবো, পপকর্ন খাবো বসে বসে। আচ্ছা আমরা তাহলে অষ্টম পয়েন্টে চলে যাই। অষ্টম পয়েন্টটা হচ্ছে আমাদের পড়ালেখায় ফেরাতে হবে। সবাই 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 মনোযোগ মনোযোগ, ব্যাক করো, সবাই আবার কলম তুলে নাও, সবাই আবার বইয়ের দিকে নজর দাও। ন্যূনতম উপজাতক, ন্যূনতম উপজাতক, একটা জিনিস বোঝার ট্রাই করো। আচ্ছা আমরা কি উপজাত চাই আসলে? আমরা তো মেন প্রোডাক্টে চাই না, মেন প্রোডাক্ট চাই না আমরা? আমরা কি উপজাত চাই? উপজাত যত কম উৎপন্ন হবে তত আমাদের ভালো। আর উপজাত যদি বিষাক্ত হয় তাহলে কম উৎপন্ন হওয়া তো কথাই নেই। ধরো তোমার কাছে একটা মেথড আছে, মেথড 1, আবারও বলতেছি, এ প্লাস বি উৎপন্ন হচ্ছে সি, এখানে সহ উৎপাদ হচ্ছে ডি। এই পদ্ধতিতে সহ উৎপাদ উৎপন্ন হচ্ছে, এই পদ্ধতিতে মনে করো প্রেসার হচ্ছে P1, প্রেসার এবং টেম্পারেচার নিয়ে আসতেছি, এখানে টেম্পারেচার হচ্ছে T1। কেন প্রেসার টেম্পারেচার নিয়ে আসতেছি সামনে আমরা বুঝবো, যখন আরো আমরা 3-4টা ক্লাস পরে যাবো, লাস্ট সাথে নীতি সামুদ্র ইত্যাদি ক্লাস করবো, তখন আমরা এগুলো আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। সেম বিক্রিয়ক এই প্রেসার 1 টেম্পারেচার 1 কন্ডিশনে তোমার ডি উৎপন্ন করতেছে 10%, আর তোমার এটা উৎপন্ন করতেছে, এটা হচ্ছে প্রধান উৎপাদ। দেখো যেটাকে আমি লাল কালি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রধান উৎপাদ, যেটা নীল কালি দিয়ে দিলাম এটা হচ্ছে তোমার সহ উৎপাদ বা উপজাত। এখানে উপজাত উৎপন্ন হচ্ছে 10%। আরেকটা মেথড আছে আমার কাছে যেটা হচ্ছে সেম এ প্লাস বি, তোমার এখানে এটা কন্ডিশন আছে P2 এবং P2। এই কন্ডিশনে উৎপন্ন প্রধান উৎপাদ হচ্ছে 95% এবং সহ উৎপাদ হচ্ছে 5%। গ্রিন কেমিস্ট্রির আলোকে তুমি কোন পদ্ধতিটা বেশি চাও, মানে কোন পদ্ধতিটা তুমি ইউজ করবা বলে তুমি মনে করো, কমেন্টে জানাও। সেকেন্ডটা চাও? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ফাহিম ফয়সাল সেকেন্ড, মিফতা সেকেন্ড, মেহেদি সেকেন্ড, ঠিক আছে, ওকে সাবাস। তাহলে তো তোমরা ধরে ফেলতেছো, তাহলে আমার এখন আস্তে আস্তে কষ্ট কমে যাচ্ছে, তোমরা গ্রিন কেমিস্ট্রি বিষয়টা ধরে ফেলতেছো। যত কম উপজাত আমি পাবো, দেখো আমার প্রোডাক্ট বেশি রাখবে, আমার যত বেশি প্রোডাক্ট তত বেশি লাভ, তত বেশি টাকা, কিন্তু পরিবেশের ক্ষতি করতে চাই না। তাহলে এমন পদ্ধতিটা ইউজ করতে হবে যে পদ্ধতিতে আমি বেশি প্রোডাক্ট পাবো, উপজাত কম উৎপন্ন হবে। আচ্ছা এবার আমরা 9 নাম্বার ইয়েটা দেখি।
প্রভাবন প্রয়োগ বা প্রভাবকের প্রয়োগ, প্রভাবন প্রয়োগ, প্রভাবকের প্রয়োগ। বুঝার চেষ্টা করো। একই একটা বিক্রিয়া, ধরো এটা কেমিক্যাল একটা বিক্রিয়া করতেছে একটা ল্যাবরেটরিতে A+B, এখানে টেম্পারেচার হচ্ছে কথার কথা 500°C, উৎপন্ন যৌগটা হচ্ছে তোমার C, এটা উৎপন্ন হইতে টাইম লাগতেছে হচ্ছে 2 ঘন্টা। বুঝার চেষ্টা করো, ভালো মতো বোঝার চেষ্টা করো, এগুলো মিস দিবা না, টোটালি মিস দিবা না। A+B এই পদ্ধতিতে 500°C তাপমাত্রা ইউজ করছি, আমার উৎপাদটা তৈরিতে সময় লাগতেছে কতক্ষণ? 2 ঘন্টা। তোমরা যেহেতু দ্রুত ধরতে পারতেছো, এখন আমার পড়ানোর স্পিডটা একটু বাড়তেছে, তোমাদের ধন্যবাদ অবশ্যই এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আর যেটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি, এটা 500°C টেম্পারেচার ইউজ করতেছি, সাথে একটা তোমার ধরো সালফিউরিক অ্যাসিড ইউজ করলাম তোমার প্রভাবক হিসেবে, এবং এই সি উৎপাদটা আমার তৈরি হচ্ছে এখন 40 মিনিটে। আচ্ছা, এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, 500°C তাপমাত্রা উৎপন্ন করে রাখতে আমার অনেক বেশি কয়লা পোড়াইতে হবে বা তেল পোড়াইতে হবে, এবং সেটা 2 ঘন্টা ধরে বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ 2 ঘন্টা ধরে আমার এটা পোড়াইতে হবে, 2 ঘন্টার বেশি। আর এখানে 500°C তাপমাত্রা উৎপন্ন করতে আমাকে কয়লা পোড়াইতে হবে, তেল পোড়াইতে হবে, এটা 40 মিনিট উৎপাদন হয়ে যাচ্ছে। তাহলে আমার, কারণ এখানে আমি H2SO ইউজ করতেছি, তাহলে এখানে আমার 40 মিনিট পরে হয়ে যাচ্ছে। কয়লা কোন জায়গায় বেশি লাগবে কম লাগবে এটা বলো আগে আমারে। উপরেরটা থাকবে কয়লা বেশি লাগবে বা তেল বেশি লাগবে, নাকি নিচেরটাতে কয়লা তেল বেশি লাগবে? এটা উত্তর দাও ভাইয়া। প্রভাবনের মধ্যে পার্থক্য আছে নাকি? দেখো, প্রভাবক যে প্রভাবন ক্রিয়া ঘটায় সে হচ্ছে প্রভাবক। কথা বুঝে গেছে? সেকেন্ডটা বুঝতে পারছো? তাহলে এটা তোমরা খুব দ্রুত ধরতেছো। তাহলে তুমি কয়লা কম লাগবে যেখানে, সেটা কি বেশি পরিবেশ বান্ধব? যেখানে তুমি পরিবেশের কম কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এমিট করবা, সেটা কি কম কম পরিবেশ বান্ধব? ঠিক আছে না? ঠিক বলছি না? সেটা কম পরিবেশ বান্ধব না? পরিবেশ বান্ধব কোনটা? এক্স্যাক্টলি, যেখানে তোমার ইয়া কম, কার্বন ডাইঅক্সাইড কম, তেল কম, সেটা বেশি পরিবেশ বান্ধব। এক্স্যাক্টলি, তুমি বুঝতে পারছো, সাবাস। 10 নাম্বার পয়েন্টে চলে যাই, আমরা গ্রিন কেমিস্ট্রি প্রায় শেষ করে ফেলতেছি, তারপর আমরা এক মুখোমুখি বিক্রিয়ায় চলে যাব। 10 নাম্বার পয়েন্টে চলে যাই, সেটা হচ্ছে প্রাকৃতিক রূপান্তর প্রক্রিয়া। এই পয়েন্টটা একটু কম ইম্পর্টেন্ট, বাট তোমার জানতে হবে। দেখো, ধরো তুমি একটা ব্যাগ ইউজ করছো, যে ব্যাগটা ধরো এটা পলিথিন মতো দেখতে, ব্যাগটা তুমি ইউজের পর যখন ফেলাই দিয়েছো ডাস্টবিনে, এটা ডাস্টবিন মানে ময়লার লোকরা এসে নিয়ে কি করতে ফেলেছে, ভাগারে ফেলে দিছে। 1-2 মাস পরে ভাগার ওটা নাই, দেখি বলো কই গেছে এটা, দেখি। বললাম 1-2 মাস পরে এটা তুমি দেখলা, এটা ওই তুমি যে ব্যাগ গুলা ফেলছো এগুলো ভাগারে নাই, কোথায় গেছে? এক্স্যাক্টলি, মাটিতে মিশে গেছে, পচে গেছে। আমি ভাবছি কেউ বলবা যে টোকাই নিয়ে গেছে বা বাতাস উড়ে গেছে। আচ্ছা, যাই হোক, মাটিতে মিশে গেছে মানে কি, জিনিসটা বায়োডিগ্রেডেবল। বায়োডিগ্রেড মানে ক্ষয়, বায়ো মানে বায়োলজিক্যাল, বায়ো থেকে আসে বায়োলজিক্যাল, ডিগ্রেড মানে ক্ষয়, ডিগ্রেডেবল মানে জিনিসটা পরিবেশ এটাকে খেয়ে ফেলতে পারে, পরিবেশ এটাকে রূপান্তর করে নিয়ে ফেলতে পারে। কি কে রূপান্তর করে? পরিবেশের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, এগুলা এগুলো হচ্ছে এখানের উপর কাজ করে আর কি। ব্যাকটেরিয়া, তারপরে তোমার যে ছত্রাক আছে, ইস্ট আছে, এগুলো হচ্ছে কি করে,
ওগুলাকে পচায় ফেলে। কিভাবে পচায় সেই জিনিসগুলো তোমাদের বায়োলজিতে পড়ছো বা পড়বা। আর এই জিনিসগুলো বায়োডিগ্রেডেবল। এখন ধরো তুমি যে প্রোডাক্ট উৎপন্ন করতেছো, এই প্রোডাক্টটা ধরো পলিথিন আর পাটের ব্যাগ। পলিথিন বায়োডিগ্রেডেবল না, পলিথিন মাটিতে মিশে যায় না, পলিথিন মাটিতে বছরের পর বছর 200-300 বছর ধরে এভাবে থাকে। আর পাটের ব্যাগ যদি তুমি ফেলো 2-3 মাস পরে থাকবে না। তুমি কোনটা ইউজ করবা, পাটের ব্যাগ না পলিথিন, গ্রিন কেমিস্ট্রির আলোকে? পাটের ব্যাগ, এক্স্যাক্টলি। সাবাস, তোমরা বুঝতে পারছো। তাহলে এমন পদ্ধতি আমাদের ইউজ করতে হবে, যেমন ধরো ধরো তোমার কোম্পানির জিনিসটা প্রোডাক্টটা সেল করার জন্য, ধরো তুমি চা পাতা বিক্রি করো, তোমরা অনেকে পাটের ব্যাগে চা পাতা কিনো না দোকান থেকে? পাটের ব্যাগে কিনলে কি হচ্ছে, জিনিসটা বেশি তোমার পরিবেশের জন্য ভালো হচ্ছে গ্রিন কেমিস্ট্রির দিক থেকে। পলিথিনে কিনলে সেটা কম হচ্ছে। এক্স্যাক্টলি, জিনিসটা বুঝে গেছে আশা করি। 11 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। 11 নম্বর পয়েন্ট, আমাদের গ্রিন কেমিস্ট্রি প্রসেস। যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ। আচ্ছা, একটা কথা বলো। ধরো তুমি একটা তোমার ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি করতেছি বেশি, তোমার ফ্যাক্টরি বলতেছি। আশা দোয়া করি তোমরা সবাই বড় বড় শিল্পপতি হও ইনশাল্লাহ। আচ্ছা, আমিন। আচ্ছা, ধরো তোমার ফ্যাক্টরিতে তুমি সিমেন্ট উৎপাদন করতেছো। সিমেন্ট উৎপাদন ফ্যাক্টরিতে বিষাক্ত বিষাক্ত কিছু জিনিস উৎপন্ন হয়, ঠিক আছে? তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়, সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হতে পারে। এইগুলো কি হয়, পরিবেশে নির্গত হয়, H2S উৎপন্ন হয়। যে চারটা জিনিসের নাম বললাম এখানে, চারটায় প্রচন্ড রকমের বিষাক্ত। এখন ধরো তোমার সিমেন্ট ফ্যাক্টরির উপরে অনেকগুলো চিমনি লাগাইছো, চিমনি, এগুলোতে ইচ্ছে মতো বাইরেতেছে এসব গ্যাস, তোমার কোনো খোঁজ খবর নাই, বসে আছে। অনেকদিন পরে মনে ও, এটা তো পরিবেশে ক্ষতি করবে, কি করবো এখন? এগুলো আবার সব ফেরত আনতে হবে। এমনকি তুমি বাতাসে কিভাবে হাতাবা, বা জাল বিছাবা, বা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে টানবা, কিভাবে করবা? ধরো পরিবেশে ছড়াইয়া অনেক দূর চলে গেছে। ধরো তোমার ফ্যাক্টরিতে চট্টগ্রামে কর্ণফুলী নদী তীরে, এটা পুরো চট্টগ্রাম শহর ছড়াই গেছে। এখন তুমি কিভাবে আনবা, ব্যাগ আনবা, বলো? আচ্ছা, তোমাদের এই ক্লাস করতে বিরক্ত লাগতেছে নাকি, বলো? নাকি বুঝতেছো কেমন লাগতেছে? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কিভাবে কিভাবে আনবা, কিভাবে তুমি আনবা, ব্যাগ আনবা, বলো? কার্বন ডাইঅক্সাইড যদি ভারী গ্যাস হয় তাহলে ওজোন স্তরে কিভাবে যায়, সামনে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে গ্রিন কেমিস্ট্রির মধ্যে আছে, এটা বলি। আচ্ছা, আমার প্রশ্ন উত্তর দাও। তুমি ব্যাগ আনতে পারবা পরিবেশে যদি পুরো পরিবেশে ছড়া যায়? না। তাহলে তোমাকে যথাসময়ে স্টেপটা নিতে হবে। অর্থাৎ তোমার চিমনি দিয়ে বের করার আগে এগুলোকে তোমার ফিল্টার করতে হবে। তোমার ফিল্টার গুলো চিমনির মুখে বসাতে হবে, বা চিমনির মুখ থেকে নিচে। ধরো এটা তোমার চিমনি, তোমার ফ্যাক্টরিটা হচ্ছে তোমার চিমনি। তার আমি এঁকে দেখাই তোমাকে। তোমার যথাসময়ে পদক্ষেপ নিতে হবে, ঠিক আছে? ধরো এটা তোমার ফ্যাক্টরির চিমনি, এখান দিয়ে তোমার গ্যাসগুলো বেরোচ্ছে, পুরো পুরো পৃথিবীতে ছড়াইতেছে, পৃথিবীতে। আচ্ছা, এখানে তোমার বসাতে হবে, এই জায়গাতে তোমাকে ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতে হবে। এখান দিয়ে যখন গ্যাসগুলো বের হওয়ার জন্য আসবে, এখানে পানি বা অন্য কিছু রাখবা যাতে বিষাক্ততা কমে যায় গ্যাসগুলা।
সালফার ডাইঅক্সাইড, H2S, বিশেষ করে সালফার জাতীয় গ্যাসগুলো তো পরিবেশে যাইতেই না পারে, এভাবে তোমাকে কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট উপস্থাপন করতে হবে। তুমি যদি বুদ্ধি বানাও, তুমি যদি ভালো কেমিস্ট হও, তুমি যদি জ্ঞান বুদ্ধিওয়ালা পড়ালেখা করে যাওয়া কেমিস্ট হও, ফাঁকিবাজ কেমিস্ট না হও, তাহলে তুমি এই জায়গায় কি কি করবা জানো? তুমি কেমন একটা পদ্ধতি তৈরি করবা, তোমার এখান থেকে আবার তুমি ওই সালফার ডাইঅক্সাইড গুলো, H2S গুলো ইউজ করে তুমি সালফিউরিক অ্যাসিড, ইউরিয়া সার এগুলো উৎপন্ন, মানে নাইট্রোজেন যে গ্যাসগুলো আছে এগুলো দিয়ে ইউরিয়া সার উৎপাদন করার এখানে সিস্টেম করে ফেলবা। তাহলে তোমার সিমেন্ট ফ্যাক্টরিতে তুমি কি বর্জ্যগুলা দিয়ে আবার কি করতেছো? একটা হচ্ছে যথাসময়ে নিয়ন্ত্রণ করতে পারতেছো, সেকেন্ড হচ্ছে তুমি এগুলো দিয়ে কিছু এক্সট্রা কামাই করতে পারতেছো। ধরো তোমার ফ্যাক্টরির জন্য সালফিউরিক অ্যাসিড কিনতে হয়, তাহলে তুমি নিজে সালফিউরিক অ্যাসিড নিজে যদি বানাই ফেলো, তাহলে তোমার ধরো 20 লিটার কিনে আনছো আর 100 লিটার কিনা লাগতেছে না। জিনিসটা ভালো না? আমার কথা কি বুঝে গেছে? যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক আছে? কিভাবে? যথাসময়ে রাগও নিয়ন্ত্রণ করতে হবে, যথাসময়ে আবেগও নিয়ন্ত্রণ করতে হবে, বুঝে গেছে? লাস্ট সেটা হচ্ছে দুর্ঘটনা প্রতিরোধ। দুর্ঘটনা প্রতিরোধ, দেখো তোমাদের কেমিক্যাল যখন ল্যাবে ঢুকো, তোমাদের অনেক কিছু শিখায় না? এখানে লাইটার আনা যাবে না, এখানে ধূমপান নিষিদ্ধ, এখানে এরকম কাপড় পরে আসতে হবে, এখানে সেটা করতে হবে, এখানে ওটা করা যাবে না, ইচ্ছা মতো কেমিক্যালে হাত দেওয়া যাবে না। কেন বলো কেন? কারণ একটা কেমিক্যাল ল্যাবে, একটা কেমিস্ট্রি ল্যাবে অনেক ঝুঁকির আশঙ্কা থাকে। এই ঝুঁকিগুলো অগ্নিসংযোগ করতে পারে, তোমার অ্যাসিড করতে পারে, অ্যাসিড বার্ন হতে পারে, তোমার খাওয়ার পরে তুমি চামড়া ঝলসে যেতে পারে, অনেক প্রকার ঝামেলা হতে পারে তোমার। তাহলে তুমি এগুলা থেকে যাতে বাঁচতে পারো, সেজন্য তোমাকে কি বলা হয়েছে? কি বলা হয়েছে? এগুলা 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 করতে পারবা না, এগুলা এগুলা করতে পারবা না। তাও তো তোমরা করো। আমাদের কলেজে থাকতে পোলাপাইন তো এত বড় বড় সোডিয়াম নিয়ে এতে দিয়ে দিছে, পানির ভিতরে ফুটে গেছে ঠাস করে। ও মরে নাই, ও বেঁচে আছে, বাট পুরো টেস্ট ফাটাই ফেলেছে ধাম করে। তারপরে আমার একবার কি করছে জানো, আমার আমার কেমিস্ট্রি ল্যাবে আমি খুব ভাব নিতাম, কারণ আমি এবং আমার ফ্রেন্ড সার্কেল যা ছিল 7 জনের, আমরা হচ্ছে সব পারতাম। যত কেমিস্ট্রি ল্যাবে যা আছে হাবিজাবি, মানে কাবিল বলে একটা গ্রুপ আছে না, কাবিল গ্রুপ, আমরা হচ্ছে কাবিল গ্রুপ পারতাম, সবকিছু পারতাম, সব যন্ত্রপাতি রাতে এগুলো এক্স্যাক্টলি ইউজ করতে পারতাম, কেমিক্যাল এগুলো ভালো মতো বুঝতাম। তো স্যারের কাছে গেছি, স্যারকে বললাম যে স্যার ভালো লাগতেছে না, কিছু একটা দেন, কিছু একটা টেস্ট করি। স্যার আমাকে একটা লবণ দিছে, লবণ দিয়ে বলছে তুই বাইর করে নিয়ে, এটা কি লবণ? আমি আনছি, আনার পরে আমি লবণটা বাইর করতে পারছি না। স্যার চালা কি করে আসলে কি করছে না, 2-3টা লবণ মিক্স করে দিচ্ছে সেখানে। কোন স্যার আমি নাম বলবো না, যারা হারিসুর ক্যান্টনমেন্টে আছে তারা চিনবা হয়তো, মানে অবশ্যই স্যারের নাম বলবো না। মাঝার স্যার না, আরেকজন স্যার চলে গেছেন। স্যার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে অ্যামোনিয়ামের অ্যামোনিয়ামের বৈশিষ্ট্য দেখাচ্ছে, ক্যালসিয়ামের বৈশিষ্ট্য দেখাচ্ছে, মানে এটা কি হইতেছে এখানে? তো পরে কি করছে জানো, 4-5টা কেমিক্যাল একসাথে মিক্স করে দিচ্ছি ইচ্ছা মতো, এবার যাওয়ার হবে ফুটা পর্যন্ত আজকে আমি কেমিক্যাল মিক্স করতে থাকবো। তো একবার এক একটা কালার আসতেছে, লাস্ট অফ অল জিনিসটা কিছু হয় না, ধোঁয়া উঠে, আর জিনিসটা জঘন্য একটা জিনিস হয়ে গেছে। জাস্ট আমি তোমাদেরকে কি করলাম, একটু উদাহরণ দিলাম। এই জিনিসটা মনে করো, এখন তুমি একটা আমার জায়গায়, এখন আমি ধরো ইয়াতে আছি, একটা ফ্যাক্টরিতে আছি, ফ্যাক্টরিতে বসে বসে আমি ফ্যাক্টরিতে তার ছোট ছোট টেস্ট টিউবে কাজ করতেছি না, ফ্যাক্টরিতে আমি বড় বড় বালতি বালতি কেমিক্যাল নিয়ে কাজ করতেছি। আমি এখন ইচ্ছা মতো মিক্স করতেছি, এটার সাথে এটা মিশাও, এটার সাথে এটা মিশাও, ঠিক আছে? ফ্যাক্টরিতে আমি লাইটার জ্বালাইতেছি, ঠিক আছে? ফ্যাক্টরিতে আমি বারবিকিউ পার্টি করতেছি মনে করো, আগুন ধরে, তাহলে ফ্যাক্টরি সব উড়ে যাবে না? জাস্ট যোগ করলাম। মানে তোমার এমন কোনো কিছু করা যাবে না যেটার কারণে ক্ষতি হয়। তোমার হাতে অ্যাসিড পড়ছিল, আচ্ছা অ্যাসিড পড়ছে সমস্যা নেই, আমার হাতে অ্যাসিড কারণ কিছু পড়ছে, আমি অ্যামোনিয়া নাক দিয়ে টানছি, আমি ক্যালসিয়ামের লবণ খাইছি, কপারের লবণ খাইছি, খাইয়ে টেস্ট করছি দেখতে কেমন, মরি নেই এখন আলহামদুলিল্লাহ। এখানে কেমিক্যাল ল্যাবে অনেক শয়তানি করছি আমি, কেমিস্ট্রি ল্যাবে। আচ্ছা এনিওয়ে আমার কথাটা বুঝে ট্রাই করো, আমার কথাটা বুঝে ট্রাই করো। এমন কিছু করা যাবে না তোমার কেমিক্যাল
যে ফ্যাক্টরিতে এখানে যেতে ক্ষতি হয়। তোমরা ওই সময় দেখো না যে পুরান ঢাকায় রঙের গুদামে আগুন লেগে অনেক মানুষ মারা গেছে, 40-50 জন মতো মানুষ মারা যায়, 4-5টা বাড়ি পুড়েছে। তোমরা ওই সময় এরকম দেখো না যে বস্তির মধ্যে জুতা উৎপাদনের ফ্যাক্টরি ছিল, বস্তিতে বেশি করে এগুলো থাকে, জুতার গাম টাম এগুলো থাকে, এগুলো প্রচন্ড দাহ্য পদার্থ, জুতার গাম রাবার এগুলা, আগুন ধরে যায়, পুরা বস্তির 50% জ্বলে যায়। তো তুমি যদি ভাবে করো, তুমি কয়টা ক্ষতি করতেছো? মানুষের ক্ষতি করতেছো, নিজের ক্ষতি করতেছো, তুমি অনেক টাকা নষ্ট হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে, প্রচুর পরিবেশের ক্ষতি হচ্ছে। কিন্তু তোমাকে এমন কোনো জিনিস নেওয়া যাবে না তোমার সাথে একটা কেমিক্যাল ল্যাবে আগুন লাগা মানে পরিবেশের বিশাল ক্ষতি হওয়া, একটা কেমিক্যাল ল্যাবে বিস্ফোরণ ঘটা মানে পরিবেশের বিশাল ক্ষতি হওয়া। প্রচুর পরিমাণে তোমার টক্সিক জিনিসপাতি পরিবেশে ছড়ায় পড়ে, আশেপাশের এলাকার মানুষজন অসুস্থ হয়ে যায়, মারা যায়, ক্যান্সার হয়, কিডনি ফেলিয়ার হয়, ফুসফুসে অসুখ হয়। সুতরাং এটা কিন্তু সব, আমার মতে এটা সব 12 নম্বর পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে তোমার সর্বোচ্চ জিনিসটা নিয়ন্ত্রণ করতে হবে, যে অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করতে হবে, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। অ্যান্ড প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আগুন ধরে গেছে এসে পানি মারবো, এটা না। আগুন যাতে না ধরে, বিস্ফোরণ যাতে না হয়, এটা আগে থেকে আমাদের চিন্তা ভাবনা করে রাখতে হবে। এখন তোমরা বলো, তোমাদের আর তো মনে হয় কোনো প্রশ্ন নাই? ঠিক আছে, 1 ঘন্টা 21 মিনিট তো কি হয়েছে, আমরা আস্তে আস্তে পড়তেছি বললাম না? ঠিক আছে, তোমার তো পাগল হওয়ার কিছু নেই। ভাই জীবনেও ল্যাব চোখে দেখলাম না। আচ্ছা, তোমরা তো অনলাইন ব্যাচ, কিভাবে দেখবা? দোয়া করে যাতে তাড়াতাড়ি খুলে দেয় কলেজ, খুলে তোমরা ল্যাবে যেতে পারো। ইন্টারের কেমিস্ট্রি ল্যাব কিন্তু আসলে অনেক মজার, যে তোমাদের কলেজে এরকম ল্যাব থাকে, অনেক মজার। কিন্তু আসলে আমাদের কলেজের ল্যাবটা অনেক জোস ছিল। হোয়াইট বোর্ডে ক্লাসগুলো নিয়েন স্যার। আচ্ছা, আমার হোয়াইট বোর্ড তো আছে, বাট আমার ক্যামেরা ভাঙা মোবাইলের, মোবাইলের ক্যামেরা ছাড়া আমার অন্য কোনো ক্যামেরা নেই। আমার আমার এসএলআর ক্যামেরা ঢাকায় ফেলে আসছে, সুতরাং ঢাকায় যদি যেতে পারি এর মধ্যে, তাহলে হয়তো নেওয়া যাবে, অন্যথায় না। আচ্ছা যাই হোক, আমরা তাহলে এখন বুঝতে পারছি এই বিষয়গুলো। বইয়ে কিছু ম্যালেইক অ্যানহাইড্রেটেড অনেক কিছু উদাহরণ দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি তোমরা এখানে যারা ফার্স্ট ইয়ার আছে তারা যোগাযোগ পারো না। ম্যালেইক অ্যানহাইড্রেট এটা দেখে, যৌগটা দেখে তোমার মাথা ঘুরবে। সুতরাং এই টপিকটা তোমরা জাস্ট এমনি দেখে রাখো, তোমরা যোগাযোগ যখন পড়বা তখন ওখানে আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। অ্যাটমিক ইকোনমির কিছু উদাহরণ হয়তো তোমাদের বইয়ে আছে, এগুলো জাস্ট পড়বা। এবং গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে আরো কিছু হাবি বাংলা রচনা টচনা আছে, এগুলো তোমরা একটু পড়ে নিবে। আচ্ছা, আরেকটা কথা আমি একটু বলে রাখি, শোনো শোনো শোনো, একটু মনে রাখো। তোমাদের বইয়ে যত কালো করে, আমি একটু দেখাই তোমাদেরকে, দেখতে পাচ্ছ? আমি বই দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এই বক্স গুলার মধ্যে কিছু কোয়েশ্চেন থাকে, এই বক্স গুলার মধ্যে কেমিস্ট্রি বইয়ে কিছু কোয়েশ্চেন থাকে, ঘুরে ফিরে সবগুলা কেমিস্ট্রি বইয়ে কোয়েশ্চেন গুলা অলমোস্ট সেম হয়। এই কোয়েশ্চেন গুলা থেকে ক ক্ষয়ে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং এগুলা জাস্ট, এটা কালো বক্সের ভিতর আছে, এটা ইগনোর করবো, এটা কিন্তু করবা না। ঠিক আছে, আমি এগুলো সব পড়তাম। ভাইয়া নামাজের আগে শেষ করে দিন, অবশ্যই নামাজের আগে শেষ করে দিব, নামাজ তো 5টায়, আমি তো নামাজ পড়তে যাবো। আচ্ছা ঠিক আছে, তার মানে তোমরা বুঝতেছো আমি যা যা আমি নিজে বুঝতে পারতেছি। আমার কি কথাটা বোঝা গেছে? কালো বক্স কে ইগনোর করা যাবে না, কালো বলে নো রেসিজম, তো পড়তে হবে। আচ্ছা, আমরা তাহলে এখন বিক্রিয়ার দিকের দিকে চলে যাই, আজকে আমাদের লাস্ট টপিক, এবং খুবই সহজ টপিক, বেশি বিরক্ত লাগবে না তোমাদের। আচ্ছা, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, তো 15-20 মিনিট লাগবে আর কি, সর্বোচ্চ সবকিছু তোমাদের উত্তর টুত্তর দেওয়া সহ। আমাদের হচ্ছে এখন পড়বো বিক্রিয়া কিভাবে হয়, সেটার উপর ডিপেন্ড করে অনেক রকম ভাগ আছে। যেমন প্রশমন বিক্রিয়া একটা ভাগ, সমানুকরণ বিক্রিয়া একটা ভাগ, ওটা হচ্ছে বিক্রিয়া শেষে কি উৎপন্ন হয় সেটার উপর, বিক্রিয়া কারা কারা থাকে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখন ধরো একটা কথা, তুমি তোমার ফ্রেন্ডকে থাপ্পড় দিছো, তোমার ফ্রেন্ড কোনো রিয়াকশন করেনি, তুমি তোমার ফ্রেন্ডকে আরেকটা থাপ্পড় দিছো, কোনো রিয়াকশন করেনি, তাহলে এটাকে আমরা বলি এক মুখের রিয়াকশন। ও শুধু মায়ের খায়, তুমি শুধু মায়ের দাও।
তুমি তোমার ফ্রেন্ডকে একটা থাপ্পড় দিছো, তোমার ফ্রেন্ড তোমার একটা কিল দিছে, এবার তুমি তোমার ফ্রেন্ডটা আর একটা কিল দিছো, তোমার ফ্রেন্ড তোমার একটা লাথি দিছে। এটা কি? দুই দিকে চলতেছে, এটা হচ্ছে উভয়মুখী রিয়েকশন। আমার কথা বুঝে গেছে? কেমিক্যাল বিক্রিয়া আমার যে কেমিক্যাল রিয়েকশন গুলাতে এরকম ঘটনা ঘটে, একমুখী উভয়মুখী দুই ধরনের ঘটনা ঘটে। তো তোমার এটার উপর ডিপেন্ড করে আমরা কেমিক্যাল রিয়েকশন গুলাকে। আচ্ছা 1 মিনিট একটু দাঁড়াও, জাস্ট 1 মিনিট। কেমিক্যাল রিয়েকশন গুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কেমিক্যাল রিয়েকশন গুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে oops, আহ, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমার এখানে এই হোয়াইট বোর্ডটাতে একটা সমস্যা হয়েছে। আচ্ছা এটা আমার প্রায় সময় হয় সমস্যাটা, আমি মাইক্রোসফট হোয়াইট বোর্ড ইউজ করতে চাই না সেজন্য। তোমরা জাস্ট 1 সেকেন্ড দাঁড়াও, আমার কাছে আরো সফটওয়্যার আছে, আমি অন অন করি। জাস্ট 1 মিনিট, আমার কাছে আরো সফটওয়্যার আছে। আচ্ছা এখন দেখা যাচ্ছে নাকি স্ক্রিনটা? আমাকে একটু বলো। এটা হচ্ছে অটোডেস্কের একটা ইয়া অ্যাপ্লিকেশন। এটা আমি বেসিক্যালি পছন্দ করি অ্যাপ্লিকেশনটা, এটা থেকে ভালো। স্ক্রিন দেখা যাচ্ছে? আমার সাথে এখানে যে ছিল রাফি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে। আমি বলতেছিলাম দুই প্রকার বিক্রিয়া, একটা হচ্ছে একমুখী, একটা হচ্ছে উভয়মুখী। তোমরা এগুলো বুঝো জিনিসগুলো, আমরা জাস্ট জিনিসটা আরেকবার একটু স্মরণ করাচ্ছি আর কি তোমাকে। একমুখী বিক্রিয়া এমন বিক্রিয়া যেটা হয়ে চলে যাইতেছে, এটা উল্টা দিকে ব্যাক করতেছে না। আর উভয়মুখী বিক্রিয়া হচ্ছে এমন বিক্রিয়া যেটা হচ্ছে কি উল্টা দিকে ব্যাক করতে পারে। যেমন তোমরা ছোটবেলা থেকে অনেক একমুখী বিক্রিয়া পড়ছো, যেমন তোমাদের জাতীয় বিক্রিয়া আছে একটা। জাতীয় বিক্রিয়াটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস বলো সোডিয়াম হাইড্রোক্সাইড, লবণ, পানি। এটা একটা একমুখী বিক্রিয়া হিসেবে তোমরা পড়ছো। আর একটা উভয়মুখী বিক্রিয়া কি? যেমন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন। টু এটা একটা উভয়মুখী বিক্রিয়া। দেখো এই দুইটা গ্যাস থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে, আবার অ্যামোনিয়া গ্যাস থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস ফেরত আসতেছে। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, দেখি তোমাদের ধারণা কি, পৃথিবীতে কত পার্সেন্ট বিক্রিয়া একমুখী, কত পার্সেন্ট বিক্রিয়া উভয়মুখী? বা পৃথিবীর অধিকাংশ বিক্রিয়া কি একমুখী না উভয়মুখী? একটু উত্তর দাও। এক্স্যাক্টলি। তার মানে তোমরা জানো পৃথিবীর সব বিক্রিয়া বহুমুখী। আচ্ছা তাহলে একমুখী বিক্রিয়া আমি কোনগুলাকে বলি? তুমি উপযুক্ত পরিবেশ যদি পাই, উপযুক্ত পরিবেশ উপযুক্ত কন্ডিশন যদি মিলে যায়, তাহলে পৃথিবীর যে কোনো বিক্রিয়ায় উপমুখী বিক্রিয়া হিসেবে কাজ করবে। অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করতে পারবো, উৎপাদ থেকে আবার বিক্রিয়কে ফেরত যেতে পারবা। বাট আমি যদি উপযুক্ত কন্ডিশন না দিই, আমি কিন্তু এটাকে কন্ট্রোল করে একমুখী বিক্রিয়া রূপান্তর করতে পারি। কিভাবে আমরা শিখতেছি এখন। তার আগে একটা কথা বলে রাখি, থিওরিটিক্যালি পৃথিবীর প্রত্যেকটা বিক্রিয়া বহুমুখী, কিন্তু বাস্তবে না। অর্থাৎ ধরা হয় যে যে উভয়মুখী বিক্রিয়ার বিপরীতমুখী বিক্রিয়াটা
অর্থাৎ এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। যেই যে তোমার কি যে উভমুখী বিক্রিয়ার উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার চাইতে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার গুণায় ধরে না। তোমাদের কথা বললে, তোমাদের ভাষায় বললে গুণী না, ঠিক আছে? তোমাদের ভাষায় এটা তো গুণী না। সম্মুখমুখী বিক্রিয়ার হার মনে করো 99.99999%, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার মনে করো 0.0000001%। তাহলে গুণবা সম্মুখমুখী বিক্রিয়ার হারের তুলনায় পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে গুণার টাইম আছে? নাই। এক্স্যাক্টলি, যেহেতু নাই সেটা আমরা ধরে নেব যেটা কি একমুখী বিক্রিয়া। দীপ্ত দোলন রায়, যার পশ্চাৎ বেগ কম তাকে একমুখী বিক্রিয়া বলে। পশ্চাৎ বেগ না, অ্যাকচুয়ালি এটা পশ্চাৎ বেগ, এটা ফিজিক্সের সাথে জড়িত। পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ, বাট তুমি যা বুঝতে চাইছো আমি বুঝছি, গণার টাইম নেই। এক্স্যাক্টলি, যেগুলোতে সম্মুখমুখী বিক্রিয়ার সাপেক্ষে পশ্চাৎমুখী বিক্রিয়াকে গণার টাইম নেই, সেগুলাকে আমরা বলি একমুখী বিক্রিয়া, বা এগুলাকে বলি উভমুখী বিক্রিয়া। এমনি পৃথিবীতে থিওরিটিক্যালি প্রত্যেকটা বিক্রিয়া আছে উভমুখী বিক্রিয়া, থিওরিটিক্যালি। আমার কথার মাথায় নিও, থিওরিটিক্যালি বলছি। ওকে, এখন আমি তোমাদের একটা কথা বলছিলাম যে আমরা উপযুক্ত কন্ডিশন অ্যাপ্লাই করে একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বানাতে পারি। সেই উপযুক্ত কন্ডিশনটা কি সেটা আমরা এখন একটু শেখার চেষ্টা করি, যেগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, তার আগে আমি কিছু জিনিস বলে দিই উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য, যেটা তোমরা ছোটবেলায় পড়েছো নাকি আমি জানি না। উভমুখী বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য, এটা তোমার জানা থাকতে হবে এমসিকিউর জন্য, বিশেষ করে যে নিচের কোনটি উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য 1 2 3 করে যেগুলো থাকে রোমান 1 2 3 দিয়ে এখানে আসতে দেখছি আমি। উভমুখী বিক্রিয়াগুলো উভয় দিক থেকে শুরু করা যায়। আর আমার কথা বুঝতে পারছো? একটু কাছে হেবার পদ্ধতিতে বিক্রিয়া দেখেছিলাম, তুমি অ্যামোনিয়া থেকেও ভেঙে তুমি নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবা। নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস ওদিক থেকে বিক্রিয়া শুরু করলে অ্যামোনিয়া উৎপন্ন করতে পারবা। অর্থাৎ উভয়মুখী বিক্রিয়া উভয় দিক থেকে শুরু করতেছে, যে কোনো এক দিক দিয়ে শুরু করেছে, যে কোনো এক দিক দিয়ে শুরু করলে উভয় দিক দিয়ে চলতে থাকে বিক্রিয়াটা। উভয়মুখী বিক্রিয়ার সাম্যাবস্থা আছে, যেটাকে আমরা ইকুইলিব্রিয়াম বলে থাকি। ইকুইলিব্রিয়াম। আমার মনে হয় যারা বেশি ট্যালেন্ট ওরা আমার ক্লাস ভালো লাগতেছে না, ভাইয়া তো ভাঙাচোরা পড়াতেছে এখানে। ভাইয়া আজান দিচ্ছে, অবশ্যই ছেড়ে দিব, আমি আজান দিচ্ছি, আমি তো শুনতেছি। আমাদের মসজিদে নামাজ হচ্ছে 5টায়, আমি সেই হিসাব করে ছেড়ে দিব। ঠিক আছে, আমিও তো না মসজিদে যাবো। আচ্ছা, ইকুইলিব্রিয়াম থাকে উভমুখী বিক্রিয়া, আমরা সামনে পড়বো সাম্যাবস্থা জিনিসটা কি, আমরা সামনে আরো কিছু একটু ভালো মতো পড়বো। তোমরা 9 লাশাতিলিয়ারের নীতি পড়ছো, লাশাতিলিয়ারের নীতিতে কিন্তু তোমরা জিনিসটা লক্ষ্য করছো যে সাম্যাবস্থা নামে একটা জিনিস আছে, বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছে বিক্রিয়ার সাম্যাবস্থায় এরকম হয় এরকম হয়। বিক্রিয়ার সাম্যাবস্থাটাকে ম্যাথমেটিক্যালি আমরা কোনোদিন চিন্তা করিনি, আমরা এই চ্যাপ্টারে চিন্তা করবো সামনের ক্লাসগুলোতে। তাহলে আরেকটা বৈশিষ্ট্য জানলাম, বহুমুখী বিক্রিয়ার কি থাকে, সাম্যাবস্থা থাকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বিক্রিয়াটা ইনকমপ্লিট বিক্রিয়া। ইনকমপ্লিট, সম্পূর্ণ হয় না কখনো। 100% উৎপাদ পেয়ে যাবা বা 100% বিক্রিয়ক পেয়ে যাবা, এটা কখনোই পসিবল না এই বিক্রিয়ায়। কোনো সম্মুখমুখী বিক্রিয়াটা 100% ফিল আপ হবে না, পশ্চাৎমুখী বিক্রিয়াটা 100% সম্পন্ন হবে না, দুইটাই কি চলতে থাকবে, মানে কোনোটা বেশি কোনোটা কম হবে। এখন সম্মুখমুখী বিক্রিয়ার হারকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করতে পারি, যেটা আমরা সামনের ক্লাসগুলোতে পড়বো। আর সাম্যাবস্থা জিনিসটা আমি একটু যদি ক্লিয়ার করি তোমাকে, দেখো, সম্মুখমুখী বিক্রিয়া যদি বেশি বেশি হয় আর পশ্চাৎমুখী বিক্রিয়া যদি অল্প অল্প হয়, তাহলে উৎপাদের পরিমাণ বেশি হবে নাকি বিক্রিয়কের পরিমাণ বেশি হবে, তো বলে তোমাদের মনে হয়? তাহলে ভাই আর পড়াইয়েন না, বাদ দেন কেন? কেন বাদ দিব? না পরে রেজাল্ট করবা কেমনে?
আচ্ছা, আমার কথাটা বুঝতে পারছো তোমরা? উৎপাদ বেশি হবে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সবাই 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 সত্যি কথা বলতেছে। এই বিক্রিয়কের পরিমাণ বেশি হবে কে বললো? না, বিক্রিয়কের পরিমাণ বেশি হবে না, তুমি ভুল করছো। যে বলছে বিক্রিয়কের পরিমাণ বেশি হবে, সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বেশি, পশ্চাৎমুখী বিক্রিয়ার কম, বেগ কম। সম্মুখমুখী বিক্রিয়াতে উৎপাদন হয়, পশ্চাৎমুখী বিক্রিয়াতে বিক্রিয়ক তৈরি হয়। সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বেশি হলে সম্মুখমুখী বিক্রিয়া উৎপাদ তৈরি হবে বেশি। আচ্ছা, যদি এরকম হয় পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বেশি, তাহলে কোনটা বেশি উৎপন্ন হবে? বিক্রিয়ক বেশি উৎপন্ন হবে। ঠিক বলছি না? যদি পশ্চাৎমুখী বিক্রিয়া হয় তাহলে বিক্রিয়ক বেশি পরিমাণ উৎপন্ন হবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি দুইটাই সমান হয়, 50-50 হয়ে যায়, 50-50 হয়ে যায়, যা সম্মুখমুখী তা পশ্চাৎমুখী এরকম যদি হয়ে যায়, তখন কি হবে? তখন যা বিক্রিয়ক তা উৎপাদ, মানে দুটোটা 50-50 পজিশনে চলে আসবে, এবং এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তোমরা কি বুঝতে পারছো সাম্যাবস্থা কি? আরেকবার বলি, সম্মুখমুখী বিক্রিয়ার যেই রেট, পশ্চাৎমুখী বিক্রিয়ার একই রেট, দুটার ফলে রেজাল্টেন্ট কি আছে? যে পরিমাণ বিক্রিয়ক সেই পরিমাণ উৎপাদ, 50-50 পজিশনে চলে আসছে, সুতরাং কি এই বিক্রিয়া হবে না? কে বলতেছো? বিক্রিয়া অবশ্যই হবে, বিক্রিয়া চলতেছে অলরেডি, দুইটা বিক্রিয়ার রেট সমান, সেজন্য কি দুইটা বিক্রিয়ার রেট সমান, সেজন্য কি সাম্যাবস্থা। বুঝে গেছে? আচ্ছা, আমার দৃষ্টিতে নাকি মনে হচ্ছে রিয়েকশন থেমে গেছে। আমার দৃষ্টির দিকে দেখার দরকার নেই, তোমার বইয়ের দিকে দৃষ্টি দাও। তুমি তোমার বই 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 বইয়ের দিকে দৃষ্টি দাও এখন। আচ্ছা, আমি কিছুক্ষণ বলছিলাম যে একমুখী বিক্রিয়াকে উভয়মুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায় নাকি? তিনটা প্রসেস আছে তোমাদের সিলেবাস, আমি সেই তিনটা প্রসেস পড়াই আজকের মতো ক্লাস শেষ করবো, এবং তোমাদের অবশ্যই প্রসেসগুলো বই থেকে পড়ে নিতে পারবা, খাতায় তুলতে চাইলে তুলতে পারো। বাট এই তিনটা প্রসেস তোমাদের জানা খুবই জরুরি। খ নাম্বারে চলে আসতে পারে যে এমুক একটা বিক্রিয়া তুলে দিয়ে বলবে যে এই বিক্রিয়াটা কি কি তুমি একমুখী রূপান্তর করতে পারবা, বা এটাকে উভয়মুখী বানাতে পারবা। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা এখন উভয়মুখী বিক্রিয়াকে একমুখী কিভাবে করতে হয় সেটা শিখবো। মানে আমরা এখন উভয়মুখীকে একমুখী করতেছি। এক নাম্বার পদ্ধতি, খোলা পাত্র ইউজ করে, বা খোলা বিক্রিয়া পাত্র ইউজ করে, খোলা বিক্রিয়া পাত্র ইউজ করে, এগুলো তোমার বই থেকে ভালো মতো পড়বা, বই অবশ্যই পড়তে হবে। এখানে পড়ে যা বুঝে নিছ সেগুলো বইয়ে গিয়ে ক্লিয়ার হয়ে পড়া শিখে শেষ করে ফেলতে হবে, তার মানে তোমার পড়া কমপ্লিট হবে, 100% হবে। খোলা বিক্রিয়া পাত্র ইউজ করতে হবে, যেমন তোমার ধরো ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দিই আমি, ভালো মতো লক্ষ্য করো, ক্যালসিয়াম কার্বনেট মানে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি তাপ দিই তাহলে তোমার কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, আগে হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন প্লাস কার্বন ডাইঅক্সাইড, এটা চুনা পাথর, এটা চুন, মনে রাখবা। ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি, এটা তোমরা গুলাই ফেলো। ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি। আচ্ছা, এই বিক্রিয়াটা কিন্তু ঠিক উল্টা দিকে ঘটবে যখন তুমি এটাকে একটা বক্সের মধ্যে করবা। ধরো একটা বদ্ধ পাত্র, ধরো একটা কৌটা, এমন একটা বিকার যেটার উপর দিকে ঢাকা, বা এমন একটা কাঁচ পাত্র যেটা উপরের দিকে কাভার করা, সেখানের মধ্যে যদি তুমি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দাও, তোমার চুন উৎপন্ন হবে, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আবার কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এরা রিয়াকশন করে উল্টা দিকে আবার চুনা পাথরে ফেরত আসবে। এখন থেকে কার মাথায় বুদ্ধি আসে যে পাত্র খুলে দিলে এই বিক্রিয়াটা একমুখী হবে না? আমি বলে দিলাম, পাত্র খুলে দিলে বিক্রিয়াটা বহুমুখী থাকবে না। পাত্র যদি ঢাকনা খুলে দিয়ে বিক্রিয়াটা বহুমুখী থাকবে না, কেন থাকবে না দেখি কে বলতে পারো? আমি একটু দেখি নামগুলা, কে বলতে পারে? আচ্ছা, আজান দিচ্ছে যারা বলতেছো তারা আমি অবশ্যই অবশ্যই বলতেছি যে আমি ছেড়ে দিব, দয়া করো, ধৈর্য ধরো, নামাজ 5টা বাজে। আশরাফ জাহিদ, আয়েশা তাসনিম, আমার চোখে যারা পড়তেছে
সুমাইয়া সুমু, কাশফিয়া ভুঁইয়া, এক্স্যাক্টলি ফাহিম ফয়সাল, সবাই সবাই সবার সাথে কথা বলতেছে, সাবাস। যদি খোলা পাত্র হয়, ধরো এটা পাত্র পাত্র এখান থেকে ফুটা করে দিছে একটা, খালি করে দিছি। আমার রাবারটা অনেক বড়, ইরেজারটা অনেক বড়, এই সফটওয়্যারে আমি বড় করে রাখছি আর কি, তাড়াতাড়ি মুছার জন্য। কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে গেছে, তাহলে উল্টা রিয়াকশন হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইডের দরকার ছিল ক্যালসিয়াম অক্সাইডের সাথে, নাকি? এটা নাই, তার মানে উভমুখী বিক্রিয়া নাই। আর এটা অর্থাৎ খোলা পাত্রে বিক্রিয়াটা একমুখী হয়ে গেছে। খোলা পাত্রে এখন বিক্রিয়াটা কিরকম হয়ে গেছে, যে ক্যালসিয়াম কার্বনেট, তাপ দিলাম, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হলো, কার্বন ডাইঅক্সাইড উড়ে চলে গেল, এখন উড়ে গেল, টাটা। তাহলে আর নতুন কিছু উৎপন্ন, মানে আবার উল্টা পথে গিয়ে যেখানে একটা বিক্রিয়া হবে সেটার সম্ভাবনা নাই। তার মানে তুমি ডিরেক্ট ক্যালসিয়াম অক্সাইডে পাচ্ছ। এখন এটা পরিবেশে ছেড়ে দিও না আবার, বা না দিয়ে টানিও না, শ্বাসকষ্ট হবে। এটা অন্যভাবে প্রসেস করে অন্য কিছু বানিয়ে নিও। এবার আমরা সেকেন্ড পদ্ধতিতে চলে যাই। সেকেন্ড পদ্ধতি হচ্ছে তোমার উৎপাদ পদক্ষেপ আলাদা করে, বিক্রিয়াজাত পদক্ষেপ আলাদা করে। বিক্রিয়াজাত পদক্ষেপ আলাদা করে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করবা, ঠিক আছে? বিরক্ত হওয়ার কিছু নাই, আমরা তো ক্লাসে ইয়া করতেছি। হ্যাঁ, জামাতে নামাজ পড়বো, ছেড়ে দিব, সমস্যা নেই। আমার পড়ানো প্রায় শেষ, জাস্ট একটু ধৈর্য ধরো। আজকে প্রথম দিন একটু ইন্ট্রোডাকশন করতে করতে লেট হয়ে গেছে, কালকে থেকে তার ইন্ট্রোডাকশনই কিছু নেই, সুতরাং হয়ে যাবে। বিক্রিয়াজাত পদক্ষেপ আলাদা করার জিনিসটা মানে ঠিকই। আমি একটা উদাহরণ দিতে, তোমাদের সিলেবাসে যেটা আছে, ধরো সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট। সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে অ্যাকুয়াস, জলীয়। সিলভার নাইট্রেটটাও জলীয়, অ্যাকুয়াস। সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। আচ্ছা, এটা জলীয় মাধ্যমে বিক্রিয়াটা যখন হয়, এটা হচ্ছে অ্যাকুয়াস, হচ্ছে সলিড। এই বিক্রিয়াটা উল্টার দিকে ঘটার একটা সম্ভাবনা থাকে, কিন্তু উল্টার দিকে যদি আমি ঘটাতে না চাই, তাহলে আমাকে কি করতে হবে জানো? এই দেখো, এই জিনিসটা আবার এদিকে যদি আমি আনতে না চাই, বিক্রিয়াটা যদি উল্টা দিকে আনতে না চাই, তাহলে আমাকে এই বিক্রিয়াটা বন্ধ করতে হবে। এখন এই বিক্রিয়াটা বন্ধ করার জন্য কিন্তু এটাকে আমি নিয়ে ফেলতে হবে। জিনিসটা সলিড হয়ে পড়ে থাকতেছে, দেখো এটা অধক্ষেপ আকারে, সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে আছে। চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে আমি জিনিসটাকে আলাদা করে নিতে পারতেছি, বিক্রিয়া পাত্র থেকে চামচ দিয়ে বা গ্লাস রড দিয়ে আলাদা করে ফেললে কি হচ্ছে বলতো? উল্টা বিক্রিয়াটা ঘটার জন্য, এই বিক্রিয়াটা ঘটার জন্য কি প্রয়োজনীয়, মানে উল্টা বিক্রিয়া ঘটার জন্য এখানে যে পদার্থগুলো লাগবে সেগুলো কার আছে? নাই। যেহেতু নাই, সুতরাং কি এটা একটা একমুখী বিক্রিয়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো আজকে তোমাদের ক্ষমা চাইতেছি, আজকে ইন্ট্রোডাকশন দিতে তো অনেক লেট হয়ে গেছে, আর আমার লাইভে আসতে অনেক লেট হয়ে গেছে, তোমাদের জন্য ওয়েট করতে করতে 17-18 মিনিট লেট করে ফেলছি। আমরা এখনই চলে যাচ্ছি নামাজ, ইনশাল্লাহ। জিনিসটা কি বুঝে গেছে? আমার কথাটা কি বুঝে গেছে? স্ক্রিনে কোনো দেখা যাচ্ছে না, এটা কি সত্যি? এই তাহমিদ রাফি, স্ক্রিনে কি দেখা যাচ্ছে না সত্যি? ভাই দেখা যাচ্ছে তো। তাহলে যে কমেন্ট করছে তার হয়তো সমস্যা, ঠিক আছে? আমি যদি এটাকে আলাদা করে ফেলি, আমি বিক্রিয়াটাকে একমুখী বানিয়ে ফেললাম। এন্ড আমাদের লাস্ট টপিক, এবং এটার মাধ্যমে আজকের আমাদের ক্লাস শেষ, লাস্ট সেটা হচ্ছে এতক্ষণ পদক্ষেপকে আলাদা করছি, এবার রাসায়নিক ভাবে আলাদা করা। রাসায়নিক ভাবে উৎপাদকে আলাদা করব। পদক্ষেপ চামচ দিয়ে নিছ, উৎপাদ কি আলাদা করবা? রাসায়নিক ভাবে।
সিম্পল একটা বিক্রিয়া দিয়ে বুঝাই দিচ্ছি, যদি তোমরা নামাজ পড়তে যাবা, আমার বেশি লম্বা করতেছি না, আমিও নামাজ পড়তে যাবো। ধরো এই বিক্রিয়াটা, এই যেটা ইথাইল অ্যাসিটেট, এসে তোমরা যে বোঝো এগুলো কিছু বুঝতেছো না আসলে, এগুলো এভাবে দেখায় তোমাদের লাভ নাই। আমি এক্সাক্ট পয়েন্টে চলে যাই। তোমার উৎপন্ন যেটা যৌগ, সেটা হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল, এটা তোমার লাগবে, মানে ইথানল আর কি, ইথানলটা তোমার লাগবে। এন্ড সাথে তোমার সহজ পদ্ধতি হিসেবে উৎপন্ন হচ্ছে এই জিনিসটা, যে তুমি এগুলোর নাম টাম তুমি এখানে জানবা না, বাট এটা ইথানোয়িক অ্যাসিড, এটা জানো। এখন ইথানোয়িক অ্যাসিড যদি এখানে থাকে, তাহলে বিপরীতমুখী বিক্রিয়াটা ঘটবে আবার। তাহলে ইথানোয়িক অ্যাসিডকে আমি রাসায়নিকভাবে আলাদা করবো কিভাবে? আমি এই বিক্রিয়ার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োগ করবো, এই বিক্রিয়ার মধ্যে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিব। বিক্রিয়া চলতেছে এই অবস্থা, আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিচ্ছি। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা বিক্রিয়া করে তোমার ইথানোয়িক, মানে সোডিয়ামের ইথানোয়িক লবণ বা সোডিয়াম ইথানয়েট এইটা উৎপন্ন করছে, এবং এটা লবণ আকারে আলাদা করে ফেলছে আমি। উভয়মুখী বিক্রিয়া ঘটার জন্য এটারও দরকার ছিল, এটারও দরকার ছিল, কিন্তু আমার মেইন লাগবে হচ্ছে অ্যালকোহল। আমি অ্যালকোহল উৎপন্ন করতেছি, আমি এটাকে চাই না, তো এটাকে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছি। সোডিয়াম হাইড্রোক্সাইড এটার সাথে বিক্রিয়া করে নাই, কিন্তু এই ইথানোয়িক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট আকারে আলাদা হয়ে গেছে। এবং এই কারণেই তোমার কি হয়েছে, বিক্রিয়াটা উভয়মুখী, মানে উল্টা দিকে ঘটার কোনো চান্স নাই। এটা হচ্ছে আমাদের মোটামুটি 3টা পদ্ধতি, যেটা আছে আমরা করবো, একমুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়াকে একমুখী রূপান্তর করতে পারবো। এন্ড আমাদের মনে হয় আজকে শেষ করে দেওয়া উচিত, আজকে এমনিও শুরু করতে অনেক লেট হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে আমরা অনেক দ্রুত চলে আসবো, সবাই খুব দ্রুত 3টার মধ্যে। এন্ড আমি বেশি দেরি করবো না, তোমরা শেয়ার করবা, মেনশন করবা, এগুলো 2-3 মিনিটের ভিতরে শেষ করবা। এরপর আমি শুরু করে দিব, যখন 100+ দেখবো আমি, তখন আমি শুরু করে দিব। এন্ড নেক্সট ক্লাস থেকে আমাদের পড়ালেখাগুলো আর একটু ইন্টারেস্টিং করার ট্রাই করবো। আজকে একটা বুঝাতে হয়েছে বেশি, নেক্সট ক্লাস থেকে কত বেশি বুঝানো লাগবে, নেক্সট ক্লাসে গ্রাফ ট্রাফ এগুলো আছে। সুতরাং তোমরা চলে যাও, নামাজ পড়ো, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।